আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আরো ২ মিনিট ওয়েট করি। বাকিরা আসুক তারপর আমরা স্টার্ট করি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা মিনিটে আমরা একটু ডিসকাস করি। যে এই পর্যন্ত আমরা আসলে যা ডিসকাস করেছি, আপনারা কি আসলে বুঝতে পারছেন না পারছেন না? মানে অনলাইন ক্লাসটা যেহেতু আসলে আমরা সবাই নিউ আসলে অনলাইন ক্লাসে। আমি নিজেও নিউ অনলাইন ক্লাস আপনাদেরকে নিচ্ছি এর আগে আসলে কোথাও নিই নাই। তো আমরা যেই মেথড ইউজ করছি বা যেভাবে আমরা ক্লাসটা নিচ্ছি, আপনাদের পারপাসটা হলো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা যদি সাপোর্ট না পান তাহলে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট। সো আপনাদের ফিডব্যাকটার উপর ডিপেন্ড করবে যে আমরা কি ক্লাসটা ডিফারেন্ট ওয়েতে ডিজাইন করব, না সেম যে ওয়েতে আছে সেই ওয়েটাই চলবে। সো এটা নিয়ে একটু ফিডব্যাক দিবেন আপনারা। স্যার এখানে একটা বিষয়, স্যার আপনি ক্লাস নিচ্ছেন এটা আমাদের জন্য যথেষ্ট হেল্পফুল। তবে আমরা প্রত্যেকদিন ক্লাস থাকার কারণে আমরা পরবর্তী দিন কি ক্লাস হবে সেটা যদি একটু দেখে আসতে পারতাম আমাদের জন্য আরেকটু সুবিধা হতো, কিন্তু সেই সময়টা আমরা পাচ্ছি না। সেটা যদি আমরা পাইতাম এবং যদি নেক্সট ক্লাসে কি হবে সেই সম্পর্কে আউটলাইন এবং একটু আমরা যদি হ্যান্ড আউট বা এমন যদি কিছু পাইতাম তাহলে আমরা দেখে আসলে আমাদের জন্য আরেকটু হেল্পফুল হতো স্যার। বাট যেটা প্রবলেম হচ্ছে যে আপনাদের ক্লাসটা এত মানে এমন ভাবে হচ্ছে যে আসলে বাসায় নতুন চ্যাপ্টার পড়ার মতো সেই সময়টা আপনারা পাচ্ছেন না। সঠিক স্যার। এটা ট্রু। না এটা আমি বুঝতেছি বুঝছেন। আপনারা আসলে পরিস্থিতির শিকার। নরমালি আপনাদের ক্লাসটা শুরু হয়েছিল কবে? ফিজিক্যাল ক্লাসটা ফেব্রুয়ারিতে, তাই না? স্যার তো এতদিনে আপনারা যদি সব মাসে ৪টা ৫টা ক্লাসও হইতো তাহলে এতদিনে সবগুলা ক্লাসই শেষ হয়ে যেত। জি স্যার। But, এটা হলো যেহেতু আমরা সবাই এই পরিস্থিতির শিকার, তো এটা আমাদেরকে মেনে নিতে হবে আর কি। তো আমরা চাইলেও এটা আসলে করতে পারবো না। But আমি যেটা বলছি যে আমি যেভাবে আপনাদেরকে আসলে ডেলিভারিটা দিচ্ছি আসলে সেটাতে কোনো চেঞ্জ আনতে হবে কিনা। কারণ আসলে আমি যেভাবে দিচ্ছি হয়তো আমার মনে হতে পারে যে আমি হয়তো সর্বোচ্চটাই দিচ্ছি, বাট আপনারা তো রিসিভার। আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করবে যে আমি আমার ওয়েটা চেঞ্জ করব, না সেম ওয়েটা রাখবো, না অন্য কোনো অ্যাপ্রোচটা অ্যাডপ্ট করবো। স্যার আসলে স্যার আপনার পড়ানোর ওয়ে স্যার সবই ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা হয়েছে স্যার আমরা মানে সময়টা পাচ্ছি না স্যার। অ্যাকচুয়াল যে ফিডব্যাকটা স্যার আমরা মানে দেওয়া উচিত আমাদের থেকে স্যার, সেটা আমরা সময়ের কারণে স্যার দিতে পারছি না স্যার। বুঝতে পারছি। ওইটাই স্যার মেইনলি প্রবলেম স্যার। আদারওয়াইজ আপনার ক্লাস সবকিছু স্যার আমাদের মানে বোধগম্য স্যার, আমরা সহজেই নিতে পারি, বুঝতে পারতেছি, বাট আমরা যদি সময় পাচ্ছি না স্যার, সে কারণে স্যার প্রপারলি স্যার আমরা স্যার ফিডব্যাকটা দিতে পারতেছি না স্যার। বুঝতে পারছি। তো আর কেউ কি কোনো ফিডব্যাক দিবেন? স্যার আপনি যেভাবে ক্লাস নিচ্ছেন আমি 3টা ক্লাস করছি না, তো অন্য 2টার থেকে এটাতে সব থেকে না বেশি আগ্রহ। কম্পারিজন না, প্লিজ কম্পারিজন করবেন না। এটা প্রত্যেক টিচারের আলাদা। স্যার আমি কম্পারিজন করছি না, স্যার আপনি থিওরিটিক্যাল পার্ট কোনো ঝামেলা থাকছে না, ওটা আপনি বুঝিয়ে দিচ্ছেন। ম্যাথ তো সব কারণ আপনার জন্য সম্ভব হচ্ছে না, সো যেটা করাচ্ছেন তাতে মোটামুটি আমাদের 80 থেকে 90% কভার হয়ে যায় স্যার, এক্সামে যতটুকু আসবে স্যার। এখন আমরা যদি সেকেন্ড টাইম আরেকবার ভিডিওটা দেখতে পারি বা আমাদের যদি কোনো কোশ্চেন থাকে ওটা আমরা করি, এই অনেক সময় ওই সময়টুকু আমরা পাই না স্যার, এটা ঝামেলা হচ্ছে। ওইটা এই কনস্ট্যান্টটা স্যার আসলে বুঝতে পারছি। এই এই মানে এই সাবজেক্টে আমরা সব থেকে বেশি আগানো সবাই আমরা ইনশাল্লাহ, আমি আশা করি। বুঝতে পারছি। আর কেউ কোনো অ্যাড করবেন? স্যার আমার এই কোর্সটা নেই আসলে, আমি এক্সামশন পেয়েছি, তবুও আমি কোর্সটা করতেছি আমার P1 এর যে বেসিকটা এটা স্ট্রং করার জন্য। আর আপনি যে কয়টা ক্লাস নিয়েছেন আমি সবগুলো ক্লাসে অ্যাটেন্ড করেছি, আর আমার ক্লাসগুলো খুব ভালো লেগেছে। আর এটা আমি আশা করি যে আমার P1 এর যে ওই কস্ট সিস্টেম, এটা আমার অনেক হেল্প হবে এখান থেকে। আর আপনার ডেলিভারিটা অনেক সুন্দর, আর আপনি ধরে ধরে যে ছোট ছোট ব্যাপারগুলো যে বোঝাইছেন, এতে আমার যে কয়টা ক্লাস করাইছেন কোনো জায়গায় আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আর কেউ অ্যাড করবেন চট্টগ্রাম থেকে বা অন্য কোনো সেন্টার থেকে যদি কেউ থাকেন? স্যার আমাদের একটা চ্যাপ্টার পড়ানো শেষ হলে কয়টা সলভ ক্লাস থাকলে মানে ভালো হবে, তাহলে দেখি আমরা বই দেখে একটু বলতে পারবো আমাদের কোনো প্রবলেম আছে কিনা, মানে সেটা সলভ করলে ভালো হবে। বুঝতে পারছি। ঠিক আছে, আমরা চেষ্টা করবো সামনে। আর কেউ চট্টগ্রাম থেকে? স্যার আপনার কাজ খুব চমৎকার লাগে।
বেশ ভালো লাগতেছে, থ্যাংক ইউ স্যার। স্যার একটা প্রবলেম ছিল, আপনি যেগুলো কালকে দিয়েছিলেন আমি ট্রাই করার চেষ্টা করছিলাম জি স্যার। প্রবলেম স্যার ওই বুক নাম স্যার বইয়ের সাথে তো মিলবে না স্যার। নর্থ ওয়ার্থ কোম্পানির যে ইয়েটা আছে সিপিবি জি জি। স্যার, ওখানে স্যার ফোন নাম্বার যে পয়েন্টটা ওইটা স্যার একটু করতে কষ্ট হচ্ছিল। আমি করছি বাট আমি একটু শিওর না আসলে স্যার এটা কি আদৌ হয়েছে নাকি। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু দেখবো। আর ঠিক আছে কোনো ফিডব্যাক আছে সাজিদ? স্যার, ফ্যান্টাস্টিক ক্লাস, খুব ভালো লাগতেছে, মজা লাগে মাঝে মাঝে। না, আমি একটা কথা বলি, আমার যখন কোনো কিছু ভালো না লাগে আমি কিন্তু সরাসরি বলি। আর সবসময় মনে রাখবেন, আমি আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, আমি আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, আমি এত কিছু ধাঁধারি না, আমি সরাসরি কথাগুলো বলার চেষ্টা করি। তবে স্যার এখানে যেটা হয়, যদি আপনি স্যার অনেক সময় এক্সেলে করেন তো অনেক সময় ধরতে বা খুব দ্রুত করে ফেলেন, যার কারণে হচ্ছে আমরা তাল মিলিতে আমাদের একটু কষ্ট হয়ে যায় স্যার। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে করে করি এটা স্যার, আপনার এই জায়গাটাতে ধরেন আমরা স্যার যখন আমরা অঙ্ক করতে চাই তখন মানে একটু কপি হয়ে যায় অনেকটা মানে নিজে থেকে যে একটু করে করে করবো এটা তো অনেক সময় হয়ে ওঠে না। বুঝতে পারছি, ফিজিক্যাল ক্লাস হলে যেটা হতো যে আমি হয়তো বোর্ডে নিয়ে আসতাম আপনাদের কাউকে, আপনারা হয়তো বোর্ডে এসে ক্লাস করতেন, সলভ করার চেষ্টা করতেন, কেউ খাতায় চেষ্টা করতেন। বুঝতে পারছি ওটা। ওটা ফিজিক্যাল ক্লাস ছাড়া, অথবা আমরা যদি অন্য কোনো হ্যাঁ, মেথোডোলজি ইউজ করার সুযোগ পাই তাহলে হয়তো এটা সম্ভব এই প্রবলেমটা সলভ করা। কনসেপচুয়াল পয়েন্ট গুলো আপনি যেভাবে যাচ্ছেন অঙ্ক করে করে তারপরে অঙ্ক করার আগে একটা একটা ব্রস একটা থিঙ্কিং দিচ্ছেন, এটাও স্যার মোটামুটি ভালো, চমৎকার স্যার। কম্পেয়ার করবো না কারোর সাথে। না না, কম্পেয়ার করা ঠিক না আসলে, কারণ সবাই ভালো, সবাই ভালো। অনলাইনের এই ক্লাসগুলো স্যার আরো কিছু অ্যাপারেটাস ইউজ করে আরেকটু ভাবে নেওয়া যাওয়া আরেকটু ডেভেলপ করা সম্ভব স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আরো তো আপনার সাথে এগ্রি করি। কিছু ইকুইপমেন্ট ইউজ করে এটাকে আরো ফ্রুটফুল করা সম্ভব স্যার। আমাদের সেই ফ্যাসিলিটিসটা এখনো নেই। তো যেহেতু নেই, আমরা এটা আসলে ইউজ করতে পারছি না। যখন ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল হবে তখন আমরা ডেফিনেটলি ওটা ইউজ করব। ঠিক আছে? স্যার ওকে। আপনি আমাদের কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন? কারণ আপনার সম্পর্কে তো আমরা বললাম, আমাদের কাছ থেকে আপনি কি পাচ্ছেন সেটা না, তো আমি আমরা জানি। আমি আসলে যেটা হয় কি, একটা জিনিস মনে রাখবেন, একটা হলো যে সরাসরি ক্লাস নাও আর অনলাইন ক্লাসের মধ্যে আসলে অনেকটা ডিফারেন্স আছে। মানে ফিজিক্যালি ক্লাস নিলে যেটা হয় কি, ধরেন আপনারা যখন আমার ক্লাসে থাকবেন, আপনাদের কিছু বা আপনাদেরকে দেখলে আমি বুঝতে পারবো যে আপনাদের রিয়াকশনটা কি। বাট অনলাইন ক্লাসে কিন্তু এটা আসলে বোঝাটা ডিফিকাল্ট। আর আমিও যেহেতু আপনাদের মতোই নতুন, তো ভার্বাল ফিডব্যাক থেকে আসলে অ্যাসেসমেন্ট করাটা খুব ডিফিকাল্ট আমার জন্য। যেটা হয় কি, ফিজিক্যাল ক্লাসে আমি যখন আপনাদের চেহারা দিকে তাকাই, আমি কিন্তু বুঝতে পারি যে আপনারা কি ভাবছেন। কারণ আমি গত এই আইসিইউ তে ক্লাস নিচ্ছি 2013 থেকে, তো অলমোস্ট 7 to 8 ইয়ার্স। তার আগে ইউনিভার্সিটিতে পড়ার সময় অলমোস্ট কোচিং ক্লাস নিয়েছি আরো 6 থেকে 7 বছর। তো স্টুডেন্টরা কখন কি ভাবছে এই জিনিসটা কিন্তু আমি আসলে বুঝতে পারি। বাট এখন যেটা হয়েছে, এটা বোঝার কোনো সুযোগই নেই আমার কাছে। আর আমার সময়টাও কম, নর্মালি আমার ক্লাসে 3 ঘন্টা সময় থাকে, আমি সাধারণত 3 ঘন্টা ক্লাস নিতাম সবসময়। তো এই জায়গায় যেহেতু 1.5 ঘন্টা ক্লাস, তো আমি কি বলবো আর কি সলভ করবো সেটা নিয়েও আমি একটু কনফিউজ থাকি যে আমি কতটুকুতে যাবো। তো আমার মনে হয় যে আমরা আসলে আরো কয়েকটা ক্লাস করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা আসলে আমি কতটুকু দিতে পারছি আর আপনারা কতটুকু নিতে পারছেন। ঠিক আছে? বাট আমি যেটা বলবো যে আপনারা স্যার অন্তত, আমি একটু বলি স্যার। হ্যাঁ প্লিজ আমার বলুন। স্যার অনলাইন ক্লাসের ক্ষেত্রে আসলে আমাদের মানে যারা আমরা জব করি তাদের জন্য আসলে একটু বেশি সুবিধা হয়েছে। বিশেষ করে তারপরেও আপনার ঢাকা শহরের আইসিএমএবি তে যে ক্লাস করা আর আমরা সময়টা আমাদের কম লাগতেছে। আর বিশেষ করে আপনি 3 ঘন্টার ক্লাসে যে লেকচার দেন, আমরা অনেক সময় দেখা গেল যে আমরা অনেক কিছু নোট করতে মিস করি। বাসায় যে যদি আবার সেটা সেই সময় না দেখি তাহলে কিন্তু এই ক্লাসের অনেক কিছু আমরা মানে ভুলে যাই। কিন্তু আপনার এই ক্লাসটা রেকর্ড থাকার কারণে আমরা যদি কোথাও একটু মিস করি আমরা কিন্তু এটা রিভিউ করতে পারি। সো বুঝতে পারছি। আমার মনে হয় এটা একটা বড় ধরনের একটা রেভলিউশন। আর একটু যদি ইকুইপ করা যায় সেটা আরো ভালো হয়। আর আপনার যে প্রেজেন্টেশন, বিশেষ করে আপনি এক্সেলে যেভাবে আপনি প্রেজেন্ট করেন, আমরা অঙ্কগুলো আমাদের জন্য কি খুবই মানে সহজ হয় আর কি। আর আপনার আচ্ছা লেকচারের ভিতরে কিন্তু পুরো ওভারভিউটা হয়ে যায়, যেটা আমরা যখন বইটা পড়ি তখন ওই সিনারি গুলো আমাদের চোখের সামনে ভাসতে থাকে, তো অনেক সুন্দর হয় আর কি। তো বুঝতে পারছি। আমি আর মনে হয় স্যার এটা খুব ভালো, এটা আইসিএমএবির কন্টিনিউ করা উচিত আর কি। আচ্ছা থ্যাংক ইউ। আমাদের সিবিপি নিয়ে আমরা কয়েকটা কথা শুনেছি যে সিবিপি তে প্রবলেম আছে।
আমরা একটু চেষ্টা করি সিবিপি এর প্রবলেম গুলো একটু সলভ করে দেন আমরা বলছিলাম যে আজকে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এ যাবো। বাট আমার মনে হয় স্ট্যান্ডার্ড কস্টিং এর আগে আমাদের বাজেটিং এ গেলে বেটার হয়, কারণ বাজেটিং করতে গেলে স্ট্যান্ডার্ড কস্টিং এর মোটামুটি 50% আমাদের কভার হয়ে যাবে। তো আমি আজকে সিবিপি এর প্রবলেম গুলো একটু দেখে দেন আমরা বাজেটিং এ চলে যাব। কারো কোনো ইস্যু আছে যদি আমরা বাজেটিং করি? না স্যার, বাজেটিং শুরু করি স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাই তোমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? স্যার ওকে, আমরা আমরা যেটা করি, আমি আমার একটু ভিডিওটা অফ করে দিই, কারণ যেটা না থাকাটাই বেটার। সবাই তো দেখতে পাচ্ছেন না? তো আমি সিবিপি অ্যানালাইসিসে চলে যাই। কাজ করছে না। The cost volume profit relationship. মনে হয় না এটা দিয়ে আসবে, তারপর আমি চেষ্টা করি। না, এটা কাজ করছে না। আমাদের কত নম্বর চ্যাপ্টারে ছিল এটা বলতে পারবেন? Sir, 6th chapter. Chapter 6. চ্যাপ্টার মানে অ্যারাউন্ড 250 নাম্বার পেজের থাকার কথা তাই না? ইয়েস। আমাদের প্রবলেমটা কোন জায়গায় ছিল? Sir, আমি যেটা ফেস করছিলাম স্যার প্রবলেম নাম্বার 620, ওখানে একটা প্রবলেম ছিল। ওকে, 620 তাই তো? হ্যাঁ, 620 তে 4 নাম্বার। ওকে, 620 না 520 কোনটা? স্যার আমাদের এখানে স্যার 520 হবে স্যার এই এডিশনে স্যার। ওনারটা স্যার হয়তো আগের এডিশন নিতে পারে। এক্স্যাক্টলি। ওকে, 520 তাই তো? জি স্যার। 4 নম্বর প্রবলেম তাই তো? জি স্যার, 4 নাম্বার পয়েন্টটাতে। আচ্ছা, আমরা একটু যেহেতু এটা আমরা করছি, আমরা মোটামুটি পুরোটাই করি, তাহলে আপনাদের সবার জন্য সুবিধা হবে। নর্থউড কোম্পানি ম্যানুফ্যাকচার বাস্কেটবল, তার মানে তাদের বাস্কেটবল ম্যানুফ্যাকচার করে। দ্য কোম্পানি হ্যাজ এ বল দ্যাট সেলস ফর $25, তার মানে পার ইউনিট বাস্কেটবলের সেলিং প্রাইস হলো $25। At present, the ball is manufactured in a small plant that relies heavily on direct labor hours. দেখেন, প্রেজেন্টলি আমার যে ম্যানুফ্যাকচারটা হয় এটা স্মল প্ল্যান্ট হয় এবং যেটা মোস্টলি লেবারের উপর ডিপেন্ডেন্ট। দাস ভেরিয়েবল এক্সপেন্সেস ইজ হাই। যেহেতু এটা লেবার ওরিয়েন্টেড কোম্পানি, সো ডেফিনেটলি ভেরিয়েবল এক্সপেন্স হাই হবে এবং এটা বলেছে 60% অফ ডিরেক্ট লেবার কস্ট। লাস্ট ইয়ার দ্য কোম্পানি সোল্ড 30,000 অফ দিস বলস ইন দ্য ফলোইং রেজাল্ট। তো আমরা যে কাজটা করি, আমাদের যেহেতু ইনফরমেশন গুলো আছে, তো আমরা একটু এক্সেলে এই কাজটা করি। তো আমার টোটাল অ্যামাউন্ট, আমরা যদি টোটাল অ্যামাউন্ট যাই, আমরা ইউনিট কস্টে যাই এবং পার্সেন্টেজে যাই। তো আমাদের নরমালি তো এই তিনটা জিনিসই থাকে তাই না? তো আমাদের পার ইউনিট কস্ট আগে আমরা একটু বসাই। পার ইউনিট আমাদের সেলিং প্রাইস 25, আমার পার ইউনিট ভেরিয়েবল কস্ট 15, তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন করতে হবে 10। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? না। আমি জানি আপনাদের কারো কোনো কনফিউশন নেই। তো আমরা যদি সেম ফরম্যাটটা এখানে ইউজ করি, তাহলে আমার পার্সেন্টেজটা নিয়ে আসি, আমার কত হয় আমরা একটু দেখি। তাহলে আমার সেল প্রাইসে আমরা যাই। সেলস আমার কত আছে, কত থাউজেন্ড আমরা সেল করেছি? 30,000 বল। আমি এই জায়গায় একটু 30,000টা লিখে রাখি, 30,000টা আমরা সেল করেছি। তাহলে আমার টোটাল সেলিং প্রাইস কত হবে? 30,000 ইন্টু 25। কারো কোনো কোশ্চেন আছে? আমার ভেরিয়েবল কস্ট কত হবে? 30,000 ইন্টু 15। তাহলে আমার টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? এটা। তাহলে এটাকে আমরা লিখতে হবে লেস ভেরিয়েবল এক্সপেন্স, এটাকে লিখতে হবে সিএম। আমার লেস কি হবে? ফিক্সড এক্সপেন্স। ফিক্সড এক্সপেন্স আমার কত দেওয়া আছে? 2,10,000। 2,10,000। তাহলে আমার অপারেটিং প্রফিট কত আসবে? 90,000। আমার অপারেটিং প্রফিট চলে আসছে। এই পর্যন্ত আমাদের কারো কোনো সমস্যা নেই, কারণ এটা বইয়ে যা দেওয়া আছে আমরা এক্স্যাক্টলি তাই করেছি তাই না? সো আমাদের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আলাদা আলাদা ভাবে আমরা একটু করার চেষ্টা করি। রিকোয়ারমেন্ট 1,
রিকোয়ারমেন্ট 1 এ আমাদের কি বলেছে, সিএম রেশিও এবং ব্রেক ইভেন পয়েন্ট। দেখেন এক, সিএম রেশিও বলতে বলছে এবং ব্রেক ইভেন পয়েন্ট ইন বলস ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ এট লাস্ট ইয়ার সেলস। প্রথমে আমার সিএম রেশিও বের করতে হবে। তাহলে আমরা সিএম রেশিও অলরেডি তো বের করেছি, তাই না? সিএম রেশিও সমান কত হবে, আমার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ভাগ হলো সেলস প্রাইস, তাই তো? তো আমার সিএম রেশিও আমরা বের করে নিলাম। তো সিএম রেশিও আমরা বের করেছি, এই জায়গায় আমরা একটু ফর্মুলা টেক্সটটা দিয়ে দিই যাতে ফর্মুলাটা আমরা দেখলে বুঝতে পারি। ঠিক আছে, এবার ব্রেক ইভেন যদি ইন ইউনিটস বের করি, ব্রেক ইভেন ইন ইউনিটস ফিক্সড কত কস্ট হবে? ডিভাইডেড বাই 21000 স্যার, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই 10, এই 21000 2,10,000 ডিভাইডেড বাই 10 কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ঠিক আছে, ডিভাইডেড, জি স্যার। তাহলে আমরা যেটা করছি ফিক্সড কস্টকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটে ভাগ করছি, তাহলে আমার ব্রেক ইভেন ইন ইউনিটস বের হয়ে গেছে। আর কোনো সমস্যা আছে? না স্যার। আর ব্রেক ইভেন ইন অ্যামাউন্ট যদি বের করতাম, এটা এক্সট্রা করে নিই আমরা, ব্রেক ইভেন ইন অ্যামাউন্ট যদি বের করতাম তাহলে আমার কি হতো, আমার ফিক্সড কস্ট আমরা কি করতাম, কন্ট্রিবিউশন মার্জিন রেশিওতে ভাগ করতাম, রেশিওকে দিয়ে ভাগ করতে। তাহলে আমার কি হয়েছে, আমার ব্রেক ইভেন ইন অ্যামাউন্ট বের হয়ে গেল। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে? তো চাইলে তো আমরা এখানে এই যে অ্যামাউন্টটাতে স্যার চাইলে আমরা এই সেলস প্রাইস দিয়ে গুণ করে ফেলতে পারতাম। আমরা যে 21000 ইউনিটকে আমরা 25 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সেম প্রাইস আসবে। হ্যাঁ সেটা আমরা যেভাবে খুশি আমরা এটা করতে পারি। ওকে ঠিক আছে, এই যে আমরা এটাও করতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা না। তাহলে এটাকেও আমরা একটু ফর্মুলা টেক্সটে বসে দিই। আমার ফর্মুলা টেক্সটটা করার উদ্দেশ্য হলো যাতে আপনারা ফর্মুলাগুলো রেফারেন্সগুলো বুঝতে পারেন। তারপর আমার কি করতে হবে, ডিগ্রি অফ অপারেটিং লেভেল। অপারেটিং লেভারেজ, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ তাহলে আমার কত হবে, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই অপারেটিং, আমার কন্ট্রিবিউশন মার্জিন বা অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট। তাহলে আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ কত, 3.33। তাহলে আমি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বের করছি কি হবে, আমার কন্ট্রিবিউশন মার্জিনকে অপারেটিং প্রফিট দ্বারা যদি ভাগ করি তাহলে আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বেড়ে যাবে। আমরা রিকোয়ারমেন্ট 1 আমরা মোটামুটি ফিল আপ করছি। আমাদের কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না স্যার। থাকার কথা না এই পর্যন্ত, কারণ এই জিনিসগুলো আমরা জানি। সেকেন্ড রিকোয়ারমেন্টে আমরা যদি যাই, due to increase in labor cost, the company estimates that variable expense will increase by $3 per ball next year. If this change takes place and serial price per ball remains constant at 25, what will be the new CM ratio and break-even point in the ball? তাহলে আমার যেটা হলো, আমরা সেম জিনিসটাই রাখি, এটা যদি রাখি আমি ইউনিট কস্টটা আর হলো পার্সেন্টেজটা নিয়ে আমি জায়গায় একটু কাজ করি, টোটালটা নিয়ে নিই আমি কাজে লাগবে। ঠিক আছে, আমার যেটা বললো এই জায়গায় আবার শুনেন, ডিউ টু ইনক্রিজ ইন লেবার কস্ট, so the company estimate that variable expense will increase by $3 per ball next year. তাহলে ভেরিয়েবল এক্সপেন্স আমার আগে ছিল কত, 15। 15, এখন কত টাকা বাড়ছে, 18। $3 বাড়ছে পার ইউনিট, তাহলে আমার হবে 18। আমার তো সেলিং প্রাইস 25 টাকা ছিল, ভেরিয়েবল কস্ট 18 টাকা হয়েছে, তার মানে কন্ট্রিবিউশন মার্জিন হলো 7 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত, 28%। তাহলে সিএম রেশিওটা আমি এই যে লিখতে পারি, এটা হলো 28%। কারো কোনো কনফিউশন আছে এটা? না স্যার। এটাতে রাখি। এবার আমরা আসি, আমাকে বলছে যে এটা যদি হয় হোয়াট উইল বি সিএম রেশিও এবং ব্রেক ইভেন পয়েন্ট ইন বলস। তাহলে আমার তো এই জায়গায় যেটা হলো আমার 30,000 ইউনিট আমরা যে সেল করতাম, আমি ধরে নিলাম যে এটাই কনস্ট্যান্ট আছে, কারণ এটা আমাকে কিন্তু চেঞ্জ করতে দেয়। ঠিক আছে, তাহলে 30,000 ইউনিট এত, ঠিক আছে, আমি ধরে নিলাম এটা। তাহলে আচ্ছা, এটা আমি 29,000টা আমি এটা ধরি নাই, না ধরি, আমার না ধরার দরকার নেই। তাহলে আমার এবার আসেন, এবার যদি আমি ব্রেক ইভেন ইউনিট বের করি তাহলে ব্রেক ইভেন ইউনিট কত হবে, আমার ফিক্সড কস্ট কত, 2,10,000 আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত, 7 টাকা। তাহলে আমার ব্রেক ইভেন ইউনিট কত নতুন, 30,000। এটা ফর্মুলাটা আমরা কিভাবে বের করেছি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন। আমরা কি করেছি, আমার যে ফিক্সড কস্ট কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ভাগ করেছি, ভাগ করলে আমার কি হচ্ছে, ব্রেক ইভেন ইউনিট বেড়ে গেছে। আমি যদি ব্রেক ইভেন ইন অ্যামাউন্ট বের করতাম তাহলে কি হতো, ফিক্সড কস্টে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ভাগ করলে আমার কি হতো, আমার ব্রেক ইভেন অ্যামাউন্টে বেড়ে যেত। তাহলে কোনো কনফিউশন আছে?
ও স্যার আমরা যদি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বলতে আমরা বের করতে পারতাম, কারণ আমরা এখনো সেলস ভলিউমটা আমরা এখানে বলা হয়নি। তো আমরা আপাতত এই পর্যন্তই রাখি। 2 নম্বর রিকোয়ারমেন্ট আমাকে বলছে যে সিএম রেশিও বের করতে, আমরা সিএম রেশিও বের করলাম। আমাকে ব্রেক ইভেন ইউনিটস বের করতে বলছে, আমরা ব্রেক ইভেন ইউনিটস বের করলাম। কার কোনো কনফিউশন আছে? না স্যার। এটা হলো রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2 ঠিক আছে। এবার আমরা দেখি 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলেছে আমরা করি। রেফার টু দ্য ডেটা ইন অ্যাবভ টু, মানে 2 নম্বরের ডেটা আসলো। If the expected change in variable cost takes place, how many balls we need to sell next year to earn the same operating income 90,000 as last year? তাহলে আমার অপারেটিং ইনকাম কত হতে হবে? লাস্ট ইয়ারের মতো 90,000 হতে হবে। 90,000 যদি হয় তাহলে আমার কত ইউনিট সেল করতে হবে? ইউনিটস নিড টু সেল টু অ্যাচিভ অপারেটিং ইনকাম 90,000। তাহলে কত আমার সেল করতে হবে? আমার প্রথমে কি করতে হবে? আমার ফিক্সড এক্সপেন্সটাকে কভার করতে হবে। তারপর আমার প্রফিট 90,000 কি করতে হবে? অ্যাচিভ করতে হবে। আর আমার কন্ট্রিবিউশন মার্জিন যেটা সেটাতে যদি বাদ দিই তাহলে আমার কতগুলো ইউনিট সেল করতে হবে? 42,857 ইউনিট। 57টা 857টা ইউনিট সেল করতে হবে। আর আমার যদি অ্যামাউন্ট বের করতে যাই তাহলে আমার কি করতে হবে? 10,000 পয়েন্ট প্লাস 90,000 ভাগ হলো 28%। তাহলে আমার অ্যামাউন্টও কি হলো? বেড়ে গেল। আর কোনো কনফিউশন আছে? তাহলে 3 নাম্বারটা আমার বেড়ে গেল, তাই না? এটাকে আমরা কোন মেথডে করছি? কন্ট্রিবিউশন মার্জিন ফর্মুলা মেথডে বের করেছি। আমরা এটাকে ইকুয়েশন মেথডেও বের করতে পারতাম। ইকুয়েশন মেথডে বের করলে আমরা কি হতে পারি আমরা সবাই? জি স্যার। তো আমি ইকুয়েশন মেথডটা দেখাচ্ছিলাম। 4 নম্বর এবার আসি। Refer again to the data in 2 above. The precedent is that the company must raise the selling price in its basketball. If Northern company wants to maintain the same CM ratio as last year, what will be the new sales price that must charge to cover the increased labor cost? তাহলে দেখেন আমার আগে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ছিল কত? 40%। আমি যখন ভেরিয়েবল কস্ট ভার্সেস রেশিও কত হয়ে গেছে? 28%। এখন আমার যে প্রেসিডেন্ট উনি বলতেছে না আমাকে কি করতে হবে? আগের যে রেশিওটা সেটা মেইনটেইন করতে হবে। কি করতে হবে? আমার আগের রেশিও কত মেইনটেইন করতে হবে? 40%। 40% মেইনটেইন করতে হবে। স্যার 40% মেইনটেইন করতে হবে। আমি এটাও জানি না, আমি এটাও জানি না। ঠিক আছে? তাহলে আমার সেলস রেশিও সবসময় কত হবে? সেলস রেশিও সবসময় 100%। কন্ট্রিবিউশন মার্জিন যদি 40% হয় তাহলে ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত হবে? 60%। 100 মাইনাস 40%, তাই না? 60% হবে। 21 টাকা সমান কত? 60%। জি স্যার। তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? আমরা যদি 21 কে 60% দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 35%। সেলিং প্রাইসটা বেড়ে যাবে না? জি স্যার। আমি আবার দেখাচ্ছি, একটু দাঁড়ান। 35 আমাদের যেটা হলো আমরা আবার বলি 40% যদি আমার ভেরিয়েবল কস্ট হয় টোটাল কত হয় আমার? 21 টাকা, তাই না? জি স্যার। 1% সমান তাহলে কত হবে? 21 divided by 40%। বলেন। স্যার আমার ভেরিয়েবল এক্সপেন্স তো স্যার 21 টাকা না 18 টাকা। এটা 21 টাকা আসলো কেন? দাঁড়ান। স্যার ওই যে ইনক্রিজ করছিলেন। ঠিক আছে, 18 টাকা। জি স্যার। ওকে, আমি বলছি যে আমার এই জিনিসগুলো দেওয়া নেই। আমি আবার করি, এই জিনিসগুলো আমার দেওয়া নেই। আমার শুধু দেওয়া আছে আমার যে ভেরিয়েবল এক্সপেন্স ছিল 18 টাকা, এবং আমাকে প্রেসিডেন্ট কি করছে যে আমার আগে যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ছিল আমাকে সেই রেশিওটা আমার কি করতে হবে? মেইনটেইন করতে হবে। সেই মেইনটেইন যদি করতে চাই তাহলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে আমার সিএম রেশিও কত মেইনটেইন করতে হবে? 40% আগে রেশিও। 40%। তাহলে আমার ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত হবে? 60%। 100% মাইনাস 40%। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে আমার সেলস কত হবে টোটাল? 100%। 100%। ভেরিয়েবল রেশিও কত আমার? 60%। 60%। এটা ঠিক আছে। এখন ধরেন আমার ভেরিয়েবল রেশিও যদি 60% হয় আমার টোটাল অ্যামাউন্ট কত হয়? 18 টাকা। তাহলে যদি 1 হয় তাহলে কত হবে? এই যে আমি আমার ভেরিয়েবল এক্সপেন্সকে যদি 60% দ্বারা ভাগ করি তাহলে আমার সেলস রেশিওটা বেড়ে যাবে, সেল অ্যামাউন্টটা পার ইউনিটটা বেড়ে যাবে। আবারও বলছি, তাহলে আমার যেহেতু ভেরিয়েবল এক্সপেন্স আছে এবং ভেরিয়েবল এক্সপেন্স রেশিও আছে, তাহলে ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিটকে আমরা যদি ভেরিয়েবল এক্সপেন্স রেশিও দ্বারা ভাগ করি তাহলে আমার কি হবে? সেলসটা বেড়ে যায়। কিভাবে বের হবে? ভেরিয়েবল এক্সপেন্স রেশিও মানে কি?
ভেরিয়েবল এক্সপেন্ডিচার পার ইউনিট ভাগ হলো সেলস পার ইউনিট। সবাই কি মানেন এটা? ইকুয়াল টু আমার কত পার্সেন্ট? ইকুয়াল টু আমার কত? 18 টাকা। ইকুয়াল টু কত? 18 টাকা। এটা কি ঠিক আছে? না সরি 60%। তাহলে কোনো কনফিউশন আছে এই জায়গায়? আমি আবার বলি, ভেরিয়েবল এক্সপেন্স রেশিও সমান কত? 60%। এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, তাই না স্যার। ভেরিয়েবল এক্সপেন্স রেশিও সমান কত? ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট ভাগ সেলস প্রাইস পার ইউনিট। ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা থাকলে বলেন। আছে? সবাই চুপচাপ। না স্যার কনফিউশন না স্যার, নাই স্যার। তাহলে ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট কত টাকা? 18 টাকা ভাগ 18 টাকা। সেলস প্রাইস পার ইউনিট সমান কত? 60%। এই জায়গায় কারো কোনো সন্দেহ আছে? না স্যার তাহলে এখান থেকে সেলস প্রাইস পার ইউনিট সমান কত হবে দেখেন তো? কত হবে? 18 ভাগ ভাগ 60%। 60%। এটা বুঝতে পারছেন সবাই? দেখেন তো এটা। জি স্যার। মানে এটার অকিক নিয়মে আমরা যে আগে করতাম না, সেই কাজটা আমরা করছি। এই স্যার জন্য ইকুয়েশনটা করছিলাম, একটা ইকুয়েশনটা করছিলাম আমি, এটা একটু চিন্তা করছিলাম এখানে ভুল হয়েছিল নাকি হয় নাই, মানে আমি আমার কিন্তু 30 টাকা আসছিল স্যার। ওকে, তাহলে এই 60% সমান কত টাকা? 30 টাকা। 30। তাহলে সেলস প্রাইস আমার পার ইউনিট কত? 30 টাকা। ভেরিয়েবল 27 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত? 12 টাকা। 12 টাকা। এবার আমাকে যদি ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলা হয়, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কত হবে বলেন? ব্রেকে আমার ফিক্সড কস্ট কত? 2,10,000। আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত? স্যার আমি বুঝতে পারি নাই এখানে সেলস প্রাইস পার ইউনিট কি পার্সেন্টেজ আসছে কেন? কোথায় পার ইউনিট? আচ্ছা পার আমি ইউনিট আসবে এক না? মিনিট, আমি একটু আরেকটু ইলাবোরেট করি। এই পর্যন্ত তো বুঝছেন নাকি? এই পর্যন্ত তো বুঝছেন? জি স্যার। ওকে, এবার আসি। তাহলে 18 সমান কত আসে? 18 সমান কত আসবে? 60%। ইকুয়াল টু সেলস প্রাইস পার ইউনিট ইনটু 60%। এটা কি বুঝছেন? ইকুয়েশনে আমরা 18 সমান কত হবে? 18 ভাগ সেলস প্রাইস পার ইউনিট 60%। তাহলে 18 সমান কত হবে? সেলস প্রাইস পার ইউনিট ডান পাশে চলে গেলে ইনটু 60%। তাহলে আমার সেলস প্রাইস পার ইউনিট কত হবে? 18 ভাগ 60%। 18 ভাগ 60%। স্যার 18 ভাগ 0.6 দিলে হয়ে যাবে। আমি বোঝানোর জন্য এই কাজটা করছি, ঠিক আছে? আমি তো বুঝতেছি আপনি জাস্ট এত ভাগ 60%। এই পর্যন্ত বুঝছেন এখন? বলেন তো। হ্যাঁ স্যার এখন বুঝতে পারছি। তাহলে এইটারে যদি আমরা নরমালি ভাগ করি, 18 ভাগ 60% সমান কত হবে? 30 টাকা। তাহলে সেলস প্রাইস পার ইউনিট কত আমার? 30 টাকা। তো যার কারণে এই যে এতগুলো জিনিস করছি, আপনার আসলে এতগুলো জিনিস করার দরকার নেই। আপনি জানেন যে আমার ভেরিয়েবল কস্ট 18 টাকা আর ভেরিয়েবল এক্সপেন্স রেশিও 60%। তো 18 কে যদি আপনি 60% ভাগ করেন, তাহলে যেটা বেরোবে সেটা হলো আপনার সেলস প্রাইস পার ইউনিট। সেই কাজটা আমি এখানে করছি, ঠিক আছে? এবার যদি আমরা এখান থেকে ব্রেক ইভেন পয়েন্ট বের করি, কত হবে? আমার টোটাল ফিক্সড কস্ট কত? 2,10,000। 2,10,000। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হলো 12। তাহলে আমার ব্রেক ইভেন ইউনিট হলো 17,500। আর ব্রেক ইভেন অ্যামাউন্ট কত হবে? 2,10,000 ভাগ 40%। কত? ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন? না স্যার ঠিক আছে। স্যার 5,25,000 দিবেন আবার। এক্স্যাক্টলি। ঠিক আছে, এবার আমরা এরপর একটাতে যাব। 5 নম্বরে আমরা আসি। Refer to the original data. The company is discussing the construction of a new automated manufacturing plant. The new plant would slash variable expense per ball by 40%, but it would cause fixed expense per year to double. If the new plant is built, what would be the company's new CM ratio and new break-even point involved? তো আমাদের পুরো জিনিসটা আমরা আবার আরেক জায়গায় এখানে করি। আমাকে কি বলছে যে আমার যদি আমার নরমালি কত ছিল, এটা 15 টাকা ছিল, তাই না? স্যার এখন আমাকে বলছে যে অরিজিনাল ডাটা যেটা ছিল সেটাতে বলছে যে আমি যদি অটোমেটেড করি তাহলে 40% ভেরিয়েবল কস্ট রিডাকশন হবে। তাহলে ভেরিয়েবল কস্ট আমি 40% রিডাকশন করে দিই।
6 টাকা ঠিক আছে? কমে যাবে। তাহলে আমার কত হবে ইনটু 60%, 40% একসাথে আমি 60% তাহলে ভেরিয়েবল কস্ট কত আসবে 9 টাকা। অথবা আমি 9 টাকা। এভাবে না করে আমি যে কাজটা করতাম, এটা মাইনাস আবার C6 ইনটু 40%, এটাও করতে পারতাম, এখানে মাইনাস। আমার কত আসছে 9 টাকা। তাহলে আমার এখন কন্ট্রিবিউশন মার্জিন কত আসছে, কত আসবে 16 টাকা। কার কোনো কনফিউশন আছে? হ্যাঁ স্যার। আমার ফিক্সড কস্ট এখন কি হয়ে যাবে, আগে ছিল 2,10,000 টাকা, এখন ডাবল হয়ে যাবে 4,20,000 টাকা। ঠিক আছে, তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে এখন আমরা যদি দেখি। তারপরে বললে কি প্রবলেমটা হয় 64% প্রিন্ট। দেখেন আমার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত আসছে 64%। তাহলে এখান থেকে যদি আমি কন্ট্রিবিউশন মার্জিন বের করতে পারছি, এবার যদি আমি ব্রেক ইভেন পয়েন্টটা ইউনিটে বের করি তাহলে আমার কত হবে, কত 420 আচ্ছা ফিক্সড এক্সপেন্সে আমার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটটা বাদ করলে আমার ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের হবে। ব্রেক ইভেন অ্যামাউন্ট যদি বের করতে চাই তাহলে কত হবে 26,000 ইনটু 16। 6,56,250। ঠিক আছে, আর কোনো কনফিউশন আছে? 6,56,250। ওকে, তার মানে আমরা সবাই বুঝেছি তাই তো? এবার আমরা 6 নম্বরে যাই। Refer to the data in 5. If the new plant is built, how many balls have to be sold next year to earn the same net operating income 90,000? তাহলে আপনার অপারেটিং প্রফিট টার্গেট যদি 90,000 থাকে, তাহলে আপনাকে কত ইউনিট সেল করতে হবে? তাহলে ফিক্সড কস্ট কভার করতে হবে, তারপর 90,000 টাকা আপনাকে প্রফিট করতে হবে। তাহলে এটাকে যদি আমি 16 দ্বারা ভাগ করি, তাহলে যত ইউনিট আসবে তত ইউনিট আমাকে সেল করতে হবে। কত সেল করতে হবে? 31,875। এক্স্যাক্টলি। আর আমাকে যদি অ্যামাউন্টটা বের করতে বলা হয়, এটা প্লাস 90,000 7,96,875। এটা তাহলে 7,96,875। তাহলে কারো কোনো কনফিউশন আছে? এবার আসি, assume that new plant is built and next year the company manufactures and sells 30,000 balls. Prepare contribution format income statement and calculate the degree of operating leverage. 30,000 বল সেল করেছে, তাহলে আমি 30,000 বল কি করেছি, সেল করেছি। তাহলে আমার সেলস প্রাইস কত হবে, এটা ইনটু 25, আমার ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট কত হবে, এত ইনটু 9। আর কোনো কনফিউশন আছে? 6,000 টাকা স্যার হচ্ছে নেট ইনকাম। আর কোনো কনফিউশন? নো স্যার। তাহলে অপারেটিং লেভারেজ কত হবে 848 চালু সংখ্যা 60,000। আর কোনো কনফিউশন? না স্যার। If you are a member of the top management, would you have been in favor of constructing new plant? First question, আমরা আগে ইনিশিয়ালি আমরা নেট অপারেটিং ইনকাম কত ছিল 90,000। এখন নেট অপারেটিং ইনকাম কত ছিল তুমি 60,000। আগে আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ কত ছিল 3.63। এখন ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ কত 8 স্যার। 8। আগে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল 40%। এখন কন্ট্রিবিউশন মার্জিন কত 64%। এখন আপনি কি ডিসিশন নেবেন যে আপনি কি এটা স্যার অটোমেটিক মেশিনে যাব কারণ আলটিমেটলি আমি যদি সেলস বাড়াতে পারি তাহলে আলটিমেটলি আমার হচ্ছে ইনকাম আমার যে প্রফিটটা বেড়ে যাবে। এরকম কোনো কথা বলা আছে যে আপনি সেলস বাড়াতে পারবেন? স্যার সেলস কমলে অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি 30,000 ইউনিট সেল করেছেন তাই না, এখন আপনার কোনো ইন্ডিকেশন নেই যে আপনি আসলে সেলস বাড়াতে পারবেন না কমাতে পারবেন, বাড়বে না কমবে সেই ইন্ডিকেশন নেই। সেকেন্ড জিনিস, আমরা অটোমেশন করার আগে আমরা প্রফিট করতে 90,000, অটোমেশন করার পরে প্রফিট করছি কত 60,000, তাহলে প্রফিট রিডাকশন হচ্ছে। সো আনটিল আপনার 100% অথেন্টিক ইনফরমেশন যে আপনারা সেলস বাড়াইতে পারবেন, এবং শুধু বাড়াইলে হবে না, আগে আমার ব্রেক ইভেন পয়েন্ট ছিল 5,25,000, এখন ব্রেক ইভেন পয়েন্ট কত 6,56,000। তার মানে আপনার ব্রেক ইভেন অ্যামাউন্টটা অনেক বেশি হয়েছে। আগে আমি 21,000 সেল করলে ব্রেক ইভেন আসতো, এখন আমার সেল করতে হবে কত 26,250। সো কনসিডারিং অল অফ দিস, যেহেতু আদার ফ্যাক্টরগুলো আমার নাই, আপনি সাজেস্ট করতে পারেন না যে তারা অটোমেশনে যাবে। অটোমেশন যাইতে হলে আমার মানে স্ট্রং লজিক লাগবে যে আমার সেলস মোর দেন কি হবে 30,000 হইতে হবে।
এবং শুধু এটা না, আমাকে যদি এই আগের টার্গেট অপারেটিং প্রফিট অ্যাচিভ করতে হয় তাহলে আমাকে কি পরিমাণ সেল করতে হবে? দেখেন আমরা যদি আগের টার্গেট প্রফিট চাই তাহলে 1,20,000 প্লাস 90,000 বার 16, আমার কত সেল করতে হবে? 31,875। 31,875 আগের টার্গেট অপারেটিং প্রফিট। ধরে আমার কারেন্ট কত? 30,000। 30,000। সো আপনি কারেন্ট প্রফিটে যাইতে হলেও আপনাকে কি করতে হবে? আরো অ্যারাউন্ড 2000 সেল ইউনিট বাড়াইতে হবে। সো হুইচ ইজ ভেরি আনলাইকলি। সো এই পজিশনে আমরা আসলে বলতে পারি না যে তার অটোমেশনে যাক। আদার স্ট্রং সেলস ফোর্স, এনভায়রনমেন্ট, কাস্টমার ডিমান্ড, মনিটরি পলিসি, ফিসক্যাল পলিসি, এভরিথিং যদি আমাদেরকে সাপোর্ট না করে তাহলে আমরা এই ডিসিশনটাতে যাব না। ক্লিয়ার? জি স্যার। এখন বলেন কারো কোনো কনফিউশন আছে কিনা? আমরা কি বুঝতে পেরেছি প্রবলেমটা? জি স্যার। কারো কোথাও কোনো প্রবলেম আছে এই যে সলিউশন করেছি? না স্যার, প্রবলেম নাই, কিন্তু একটা বিষয় হচ্ছে স্যার, যদি টার্গেট প্রফিট বা ব্রেক ইভেন পয়েন্টে যদি ইকুয়েশন মেথড বা ফর্মুলা মেথড বলা না থাকে, সেই ক্ষেত্রে আমরা কোন মেথডটা ইউজ করব? আপনি যে কোনো মেথড ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না স্যার? কোনো সমস্যা নেই। স্যার নরমালি কোনো মেথড বলা থাকে নাকি যার মতো করলে? এটা ডিপেন্ড করবে। এখন যদি এক্সামিনার চিন্তা করে যে আমি বলে দিব ইকুয়েশন মেথড করতে হবে, দেন আপনি ইকুয়েশন মেথড করবেন। যদি বলা না থাকে তাহলে আপনি যে কোনো মেথড করতে পারবেন। মানে মেথড বলা থাকে তো আপনাকে ওই মেথডটা ফলো করতে হবে, আপনাকে অল্টারনেটিভ নাই। আর বলা না থাকলে এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন মেথডোলজি ফলো করে করবেন। ঠিক আছে? কারণ হচ্ছে স্যার, ইকুয়েশন মেথডটা একটু করতে সময় লাগে বেশি, আর ফর্মুলা মেথডটা তো আবার শর্টকাট করা যায়। সেই ক্ষেত্রে বলা না থাকলে আর কি এটা আপনার উপর কোনটা? এটা আপনার প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে। অনেকে ইকুয়েশন মেথড পছন্দ করে, অনেকে কন্ট্রিবিউশন মার্জিন মেথড প্রিফার করে। সো ইটস আপ টু ইউ। ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে ব্রেক ইভেনে কারো কোনো ইস্যু আছে? আমাদের কি আর কোনো ডিসকাস করতে হবে ব্রেক ইভেন নিয়ে? না স্যার। স্যার এটা একটু এখন প্র্যাকটিস করলে হয়ে যাবে স্যার। আপনাদের মাল্টিপল প্রোডাক্ট নিয়ে তো করতে হবে। অর্থাৎ 2টা বা 3টা প্রোডাক্ট থাকলে তার ব্রেক ইভেন কিভাবে বের করতে হবে সেই প্র্যাকটিসটা আপনারা একটু করবেন। ঠিক আছে? ওকে, দেন আমরা আচ্ছা, আমরা কি আজকে ক্লাসটা রেকর্ড করছি না? আপনারা আমাকে মনে করেন না? স্যার রেকর্ড এখন হচ্ছে তো, মাত্র হলো নাকি? রেকর্ড হচ্ছে স্যার, রেকর্ড হচ্ছে। রেকর্ড আমি করি নাই স্যার। আপনি করছেন স্যার, আপনি তো হোস্ট স্যার, আপনি শুরু থেকে রেকর্ড করতেছেন। আমি রেকর্ড করছি? জি স্যার, আপনি শুরু থেকে রেকর্ড চালু করেছেন। আমার এখানে রেকর্ডের অপশনটা নাই। রেকর্ডের তো একটা আইকন উঠে আছে শুরু থেকে। স্যার রেকর্ডিং হইতেছে স্যার। ওকে, আইকনে মনে হয় রেকর্ডিং করতেছে। ওকে, যদি এটা হয় তাহলে তো বেটার, যদি না হয় তাহলে রেকর্ডিং অপশনে দেখা যাচ্ছে। গতকালের রেকর্ডটা মনে হয় স্যার আপলোড দেননি স্যার। আমি দেইনি, কারণ আমি আসলে সময় পাইনি। আচ্ছা ঠিক আছে, আমাদের দুইজনের মনে দুই এন্ড থেকে আমরা রেকর্ড হচ্ছে, তাই না? জি স্যার, মানে আপনি যে শুরু থেকে করতেছেন। রেকর্ডিং অপশনটা দেখা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। আমরা তারপর চলে যাই। আমরা বাজেটিং করার সময় আমরা যে কাজটা করব, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, সো আমরা এই চ্যাপ্টারটা প্রফিট প্ল্যানিং নিয়ে করব, অর্থাৎ বাজেটিং নিয়ে আমরা কাজ করব। সো বাজেটিংটা আমাদের আসলে শুরু হবে স্টেপ বাই স্টেপ একটা মেথড। সো এক একটা মেথড স্টেপ যাবে, আমরা একটু একটু করে বেটার জানবো। সো নরমালি আমাদের প্রফিট প্ল্যানিং বা বাজেটিং যখন আমরা করি, আমাদের প্রথম কোশ্চেনটা আসে আমরা আসলে কেন করি। এটা করার আগে আমরা আসলে আরেকটা জিনিস করে আসি। আমরা একটু দেখে আসি যে আসলে বাজেটিং চ্যাপ্টারে কি আছে। আমার মনে হয় এরপরের চ্যাপ্টারটাই বাজেটিং, নাকি 8th চ্যাপ্টার মনে হয়। স্যার এটা কার বই? গ্যারিসনের বই ভাই। গ্যারিসনের বই 342 পেজ স্যার। হ্যাঁ, ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছেন নাকি? গ্যারিসনের বইয়ের চ্যাপ্টারের নাম হলো মাস্টার বাজেটিং। তো মাস্টার বাজেটিং এর এই চ্যাপ্টারে আমাদের প্রথম লার্নিংটা হবে আন্ডারস্ট্যান্ড হোয়াই অর্গানাইজেশন
to budget and the processes they use to build budget. So কেন বাজেট করে এবং তার প্রসেস গুলো কি, আমাদের ডিফারেন্ট টাইপস অফ বাজেট তৈরি করতে হবে, সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে শিখবো। আর বেসিক্যালি মাস্টার বাজেট করাটা আমরা শিখবো। সো দুইটা আমাদের অবজেক্টিভ দুইটা, একটা হলো বাজেট কিভাবে করতে হয় সেটা আমরা জানবো, এবং টোটাল মাস্টার বাজেটটা কি সেটা আমরা জানবো। বাকি সবগুলো জিনিস এটার ভিতরে আমাদের কভার হবে, ঠিক আছে? তো আমরা যদি যাই, আসলে বাজেট আমরা কেন করি বলেন তো, কে কি বলতে পারবেন বাজেট কেন করি? বাজেট কি আসলে বলতে পারবেন সবাই? Or to maximize the profit. Quantity plan. Budget to set a quantity plan. Plan for acquiring. বাজেট কি আমাদের পরিচিত টার্ম না অপরিচিত টার্ম? স্যার পরিচিতটা মানে কিরকম পরিচিত? স্যার এক বছরে একটা নির্দিষ্ট বছরে আপনি অর্গানাইজেশনে জব করলেন না, চাকরি করেন না, তাহলে কি আপনার জন্য বাজেট পরিচিত না অপরিচিত? পরিচিত। পরিচিত কিভাবে পরিচিত? কোনো কাজ করার আগে বাজেট আছে, ফ্যামিলি বাজেট আছে স্যার, অনেক রকম বাজেট আছে। হ্যাঁ, আমরা আসলে সেটাই জানতে চাচ্ছি, বলেন একটু শেয়ার করেন যে আপনার বাজেট বলতে কি বোঝেন? স্যার এই যে গভর্নমেন্টের বাজেট হয় স্যার। গভর্নমেন্টের বাজেট আছে, গভর্নমেন্টের বাজেটটা কি ভাই? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ, নির্দিষ্ট বছরের আয় ব্যয়ের প্রাক্কলন। মানে এটাকে আসলে গভর্নমেন্ট কি বাজেট বলে না, এটা আসলে মেইন অবজেক্টিভটা কি আসলে? স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে। আচ্ছা, ফিসক্যাল পলিসি কি একটু বলবেন আমাদেরকে? ফিসক্যাল পলিসি কি বুঝেন আপনারা? না স্যার। স্যার ফিসক্যাল পলিসি হলো যে গিয়ে গভর্নমেন্টের মাধ্যমে আর্থিক করা হয়, ওইটাই সংসদের মাধ্যমে। আচ্ছা, আর কি কোন ইনসাইট দিবেন ফিসক্যাল পলিসিটা কি? স্যার রেভিনিউ ইনকাম আর রেভিনিউ এক্সপেন্সেস এই বিবরণী থাকে গভর্নমেন্ট কেন করে ফিসক্যাল পলিসিটা কেন করে? স্যার ডিমান্ড যে অ্যাগ্রিগেট ডিমান্ডের জন্য স্যার, যে আমাদের গভর্নমেন্টের যে রেভিনিউ ট্যাক্সেশন আর এক্সপেন্ডিচারের যে একটা কাজ করে, যে অ্যাগ্রিগেট ডিমান্ডটা বাড়াবে বা কখন কমাবে, এটাই হলো ফিসক্যাল পলিসি। আর কেউ? স্যার গভর্নমেন্ট ফিসক্যাল পলিসিতে মানে জুলাই টু পরবর্তী জুন পর্যন্ত যে পরিমাণে টাকা খরচ করবে কি কি খাতে বা কোথায় কি পরিমাণে খরচ করার যে প্ল্যানটা করা হয়, সেটাই হচ্ছে স্যার বাজেটিং আর কি। আর কেউ? স্যার আয়ের উপরে নির্ভর করে যে ব্যয় করা হয় সেটাকে বাজেট বলে। বাজেট বলে। ওকে, আর কেউ ফিসক্যাল পলিসি? বাৎসরিক এক্সপেন্ডিচার আর রেভিনিউটার সামঞ্জস্যতা রাখার জন্য করে। আর কেউ? সরকারের আমরা মনে হয় আপনাকে শুনতে পাচ্ছি না। আর গভর্নমেন্ট বাজেট যেটার মধ্যে থাকে জি, গভর্নমেন্ট কর্তৃক ইকোনমিক চেঞ্জেস। গভর্নমেন্ট কর্তৃক ইকোনমিক চেঞ্জেস গুলোকে ফিসক্যাল পলিসি বলা হয়। আচ্ছা, আর কেউ? আর কেউ বলবেন? মনিটরি পলিসি কি একটু বলবেন? স্যার বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইকোনমিক চেঞ্জেস গুলোকে মনিটারি পলিসি বলা হয়। আর কেউ? ইকোনমিক গ্রোথ এনশিওর করার জন্য মানে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো মেইনটেইন করে যে পলিসি দেওয়া হয় সেটাই স্যার মনিটারি পলিসি। আর কেউ? দেশের ইন্টারেস্ট রেট স্যার যেটা থাকে ওইটাকে এফেক্ট করার জন্য মনিটারি পলিসি। আর কেউ? আর কেউ? আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলি, আজকে ক্লাস শেষ হওয়ার পরে বাসায় যাবেন, বাসায় তো আছেন আপনারা, ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি সম্পর্কে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আপনারা গুগলে সার্চ করুন, মানে টাইম স্পেন্ড করবেন। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট টুল ফর অ্যান অ্যাকাউন্টেন্ট। তো আপনারা যদি ওই জিনিসটা ভালোভাবে না বুঝেন, আর আপনারা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিটেড মোস্ট অফ, সো এই জিনিসটা দুটো সম্পর্কে আপনাদের আসলে ভালো আইডিয়া রাখতে হবে। সো
আমি আপনাদেরকে ইলাবোরেটলি আমি আজকে বলবো না, এটা হলো কালকে আমরা যে ক্লাসটা নিব প্রথম 30 মিনিট আমরা ফিজিক্যাল পলিসি এবং মনিটর পলিসি নিয়ে ডিসকাস করব, এবং এই পুরো ডিসকাশনটা আপনারা ড্রাইভিং করবেন, অর্থাৎ আমি কোনো ইনপুট দিব না, আমি চাই আপনারা ইনপুট দিবেন, আমি শুধু সেটাকে কি করব, রিকনসাইল করব। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। এই দুটো পলিসি একজন অ্যাকাউন্টেন্ট না, শুধু বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানা দরকার, বাট বেসিক্যালি অ্যাকাউন্টেন্টদের তো আরো বেশি, কারণ আপনাকে একটা কোম্পানি নিয়ে যখন ডিল করতে হবে, কারণ আপনাকে আসলে ফিজিক্যাল পলিসি যদি সম্পর্কে না জানেন তাহলে আপনি আপনার ট্যাক্স ম্যানেজমেন্ট করতে পারবেন না। শুধু ট্যাক্স ম্যানেজমেন্ট আর অনেক কিছু ম্যানেজমেন্ট করতে পারবেন না। গভর্নমেন্ট ফিজিক্যাল পলিসিতে গভর্নমেন্ট সহজ করে, গভর্নমেন্টের একটা 5 ইয়ার প্ল্যান দেখে 5 ইয়ার প্ল্যানটাকে শেষ করে ডিফারেন্ট ইয়ারে ক্যাসকেড ডাউন করে প্ল্যান করে, পরে প্রত্যেক বছরে তার একটা অবজেক্টিভ সেট করে যে আমি যে ডেভেলপমেন্টটা করবো এই ডেভেলপমেন্টের ফান্ডগুলো কোথা থেকে আসবে এবং কোথা থেকে আমাকে এই ফান্ডগুলো কি করতে হবে, ব্যয় করতে হবে। সো টোটাল যে প্ল্যানটা করে সেই প্ল্যানটাকে বলে ফিজিক্যাল পলিসি। সেই ফিজিক্যাল পলিসির উপর বেস করে গভর্নমেন্ট কি করে, ডেভেলপমেন্ট ফান্ড থেকে বিভিন্ন ধরনের বোরিং করে, ইন্টারনাল ব্যাংক সিস্টেম থেকে বিভিন্ন ধরনের বড় করে, সে কোথা থেকে কত রেভিনিউ জেনারেট করবে, এই সোর্সটা ইনডাইরেক্ট হবে না ডিরেক্ট হবে। তো এই যে সমস্ত মেকানিজম গুলা, সেই মেকানিজম গুলো সে ফিজিক্যাল পলিসির মাধ্যমে কি করে ইমপ্লিমেন্ট করে। মনিটারি পলিসি সাধারণত বাংলাদেশ ব্যাংক পলিসিটা দেয়, এটা সাধারণত প্রতি কোয়ার্টারে বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসিটা পাবলিশ করে। এটার অবজেক্টিভটা হলো চারটা। আপনি যদি ফরেন এক্সচেঞ্জ রেট অথবা এক্সচেঞ্জ রেট সেটাকে সে কন্ট্রোল করে মনিটারি পলিসির মাধ্যমে, আমাদের ইন্টারেস্ট রেট কন্ট্রোল করে সেটার মাধ্যমে, আমার মার্কেটে যদি মানি সাপ্লাই বেড়ে যায় অথবা কমে যায় সেটাকে ব্যালেন্সিং রাখে সে এটার মাধ্যমে। আর 3 নম্বর হলো কি বললাম, ইনফ্লেশনটাকে সে এই মনিটারি পলিসির মাধ্যমে কি করে কন্ট্রোল করে। তো এই চারটা জিনিস সে মনিটারি পলিসির মাধ্যমে সে কন্ট্রোল করে। তো আমি এই পর্যন্তই থাকবো, আমি চাই এটা নিয়ে আপনারা একটু পড়াশোনা করেন, পড়াশোনা করে এটা নিয়ে ডিসকাশন করেন, কারণ আমি এখন একটা কথা বলে আপনারা এটার উপর কোনো রিপ্লাই দিতে পারবেন না। সো বেটার আপনারা এটা নিয়ে পড়াশোনা করেন, পড়াশোনা করার পর আগামীকাল আমরা এটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, ধরে নিলাম কারো কোনো কোশ্চেন নেই। তো নরমালি বাজেট নিয়ে যখন আমরা কথা বলি, আমরা যারা বাসার বাইরে থাকি বা বাসায় থাকি, প্রতি মাসের শুরুতে বাবা যখন স্যালারি পা বা মা যখন বা বিজনেস করে, প্রতি মাসে আমাদের একটা কি আমাদের হাতে একটা টাকা তুলে দেয়, বলে যে এটা হলো তোমার মান্থলি খরচ, তোমার এটার ভিতরে কি করতে হবে, ম্যানেজ করতে হবে। তো মান্থলি খরচ ধরেন আপনাকে মাসে 5,000 টাকা দেওয়া হলো, আর যারা বাসার বাইরে থাকে তাকে 10,000 টাকা দিল, তার মানে 10,000 টাকার ভিতরে আপনাকে কি করতে হবে, ওই মাসে যত যাবতীয় খরচ আছে সবগুলো কি করতে হবে, মেনটেন করতে হবে। তখন আপনি কি করেন, টাকাটা পাওয়ার পর আপনি প্রথমে প্ল্যান করেন যে আমার বাবা থেকে এই মাসে আমি কি করবো, এত টাকা আমি পাবো চলার জন্য। তো এই টাকাটাকে আপনি কি করেন, ডিফারেন্ট টাইপস অফ এক্সপেন্ডিচারে কি করেন, অ্যালোকেট করেন, যে আমার এটার জন্য এত খরচ হবে, এটার জন্য এত খরচ হবে, এটার জন্য এত খরচ হবে। আপনি এটা থেকে আবার কি করেন, সেভিংসও করেন, কারণ আপনার কি করেন, 10,000 টাকা পাইলেন, আপনার যদি খরচ 9,000 টাকা হয় তাহলে আপনি কি করতে পারেন, 1,000 টাকা সেভ করতে পারেন। কোথায় সেভ করবেন, আপনি ব্যাংকে টাকাটা জমা রাখতে পারেন, অথবা কোনো মাসে ধরেন ফ্রেন্ডের বার্থডে হতে পারে বা অন্য কোনো পারপাসে আপনি কাউকে গিফট দিবেন, তো এই মাসে আপনার একটু 10,000 টাকা বাবা থেকে পেলেন, 11,000 টাকা লাগবে, তখন 1,000 টাকা আপনি বিভিন্ন সোর্স থেকে কি করেন, ধার করেন। সো এটার মাধ্যমে আপনি কি করেন, আপনার অ্যাক্টিভিটি গুলো নিয়ন্ত্রণ করেন। তো দেখেন আপনার যখন অ্যাক্সেস থাকে তখন আপনি কোথাও সেভ করেন, আর যখন আপনার কোনো ডেফিসিট থাকে তখন আপনি বিভিন্ন সোর্স থেকে কি করেন, বড় করেন। তো এটা যখন করেন কিভাবে করেন এই জিনিসগুলো, তো আপনি কি করেন, বছরের শুরুতে বা মাসের শুরুতে আপনি একটা প্ল্যান করেন যে আমার এত টাকা আছে, এই টাকাটা আমি কোন কোন জায়গায় কি করব, অ্যালোকেট করব। আপনি যদি ওই প্ল্যানটা না করেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না যে আপনার কোন সময় আপনার টাকায় ডেফিসিট হবে, কোন সময় আপনার অ্যাক্সেস থাকবে। আপনি যদি আগে থেকে প্ল্যান না করেন, যদি ডেফিসিট হয় তাহলে আপনাকে ডেফিসিটটা কিভাবে কভার করবেন। তো আগে থেকে প্ল্যান থাকতে অন্তত আপনি আপনার কোনো ফ্রেন্ড থেকে যদি দান নিতে চান তাকে আগেই বলে রাখতে পারেন যে তোমার কাছ থেকে আমি এই মাসের 20 তারিখে এত টাকা দান নিব, তো মাস শেষে আমি কি করবো, তোমাকে টাকাটা দিয়ে দিব। আপনি যদি এই জিনিসটা না জানেন যে আপনার এই মাসে ডেফিসিট হবে, আপনি কি সেই প্ল্যানটা করতে পারবেন, করতে পারবেন। তো বাজেট আসলে কি করা হয়, বাজেট হলো আমার অ্যাক্টিভিটিকে মনিটর করার জন্য আমার কি বাজেটটা করা হয়। তো নরমালি আমরা পার্সোনাল বাজেট করি, আমার ফ্যামিলি বাজেট করি, আমার অর্গানাইজেশনও কি করে বাজেট করা হয়। অর্গানাইজেশনের 3 ধরনের প্ল্যান থাকে, একটা লং টার্ম প্ল্যান, একটা মিডিয়াম টার্ম প্ল্যান, আর একটা শর্ট টার্ম প্ল্যান।
এই লং টার্ম বা মিডিয়াম টার্ম প্ল্যান গুলা আমার ক্যাসকেড ডাউন করা হয় কি শর্ট টার্ম প্ল্যান। তো বাজেট নরমালি করা হয় আমার 1 বছরের জন্য। এটা হলো ডিটেইল ফাইন্যান্সিয়াল প্ল্যান অফ অ্যাক্টিভিটিস অফ দ্য অর্গানাইজেশন। তো একটা অর্গানাইজেশনে যত ধরনের অ্যাক্টিভিটি আছে এই অ্যাক্টিভিটি গুলার আমার কি করতে হবে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল মনিটারি বলতে আমরা কি করি প্ল্যানগুলোকে কনভার্ট করি। আমি কি বলছি বুঝতে পারছেন? সো বাজেটের দুইটা অবজেক্টিভ থাকে। একটা হলো সে একটা প্ল্যান করে যে সে কোথায় থেকে তার রেভিনিউ সৃষ্টি হবে এবং কোথায় সে এই খরচগুলো হবে। সো তার প্রথম থেকে প্ল্যানিং। সেকেন্ড থেকে তার কন্ট্রোল, অর্থাৎ আমি যে জায়গায় চিন্তা করেছি খরচ করব আসলে আমি সেই জায়গায় ওই পরিমাণ খরচ করছি তার কম করছি না বেশি করছি। তো বাজেটের দুটো ধাপ, একটা হলো প্ল্যানিং আর একটা হলো কন্ট্রোল। তো কন্ট্রোল মিন্স আমাকে এনশিওর করতে হবে যে আমি যে প্ল্যান করেছি সেটা কাজ করছে, ঠিক আছে? তো বাজেটের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, আমরা সেই অ্যাডভান্টেজ নিয়ে কথা বলছি না, আপনারা এই জিনিসগুলো বই থেকে সুন্দরভাবে পাবেন। আমি যে কাজটা করছি আমি সরাসরি এখন স্লাইডে চলে যাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন আমি কি দেখাচ্ছি? জি স্যার। জি স্যার। ওকে, আমরা অলরেডি এই পর্যন্ত কথা বলেছি। আমার অ্যাডভান্টেজ নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, কারণ অবজেক্টিভটা আলটিমেটলি হলো আমি যদি আমার অবজেক্টিভ না প্ল্যান না জানি তাহলে আমি কি করতে পারবো না। কারণ আপনারা সিএমএ ভর্তি হয়েছেন, তো আপনাদের একটা অবজেক্টিভ আছে যে 2 বছর বা 3 বছর আমি সিএমএ তে কমপ্লিট করবো এবং আমি এই জায়গায় যাবো। কারণ আপনার যদি সেই অবজেক্টিভটা না থাকে আপনি সিএমএ ভর্তি হয়ে কোনো কিছু করতে পারবেন? করতে পারবেন। অথবা আপনি যদি নদীর এই পাশ থেকে শুরু করেন, ধরেন সাঁতার শুরু করলেন, এখন আপনি ওই পারে তখনই পৌঁছবেন যে ওই পারে যদি আপনার অবজেক্টিভ থাকে ওই পারে পৌঁছানো। আপনার যদি ওই ধরনের কোনো অবজেক্টিভ না থাকে তাহলে সারা জীবন নদীতে সাঁতার কাটতে পারবেন কিন্তু আপনি কখনো পারে উঠতে পারবেন না। সিমিলারলি অর্গানাইজেশনের কি থাকে, বিভিন্ন ধরনের অবজেক্টিভ থাকে, ভিশন থাকে, মিশন থাকে, তাই না? তো এই ভিশন মিশনগুলো অর্গানাইজেশনে কি করতে হবে, অ্যাচিভ করতে হবে। তো অ্যাচিভ করতে হলে তাকে কি করতে হবে, ডিফারেন্ট টাইপস অফ প্ল্যানিং আনতে হবে, স্ট্র্যাটেজি করতে হবে। স্ট্র্যাটেজিগুলো কি করতে হবে, আস্তে আস্তে প্ল্যানে কনসেপ্ট ডেভেলপ করতে হবে। তারপর প্রত্যেকটা এমপি এর উপর তাকে কি করতে হবে, ডিফারেন্ট টাইপস অফ কেপিআই প্রোভাইড করতে হবে। সো এমপ্লয়িরা সে অনুযায়ী কি করবে, পারফর্ম করবে, তাই না? সো আমাদের কি হয়, বাজেট একটা অর্গানাইজেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে অর্গানাইজেশন কি করে, সে রাইট ট্র্যাকে আছে কিনা সেটা মনিটর করে। নরমালি আমরা বলছি অপারেটিং বাজেটে, আমরা এখন যে বাজেটটা করবো এটাকে বলে অপারেটিং বাজেট। সাধারণত 1 ইয়ারের জন্য করা হয়। ঠিক আছে, বাজেট সাধারণত দুই ধরনের, একটা অপারেটিং বাজেট আর একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট। নরমালি অপারেটিং অ্যাক্টিভিটিস গুলো মেইনটেইন করার জন্য যে বাজেটটা করা হয় সেটাকে বলা হয় অপারেটিং বাজেট। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য যে বাজেটটা করা হয় সেটাকে বলা হয় ক্যাপেক্স বা ক্যাপিটাল বাজেট। তো আমরা নরমালি এই চ্যাপ্টারে আমরা অপারেটিং বাজেট নিয়ে কাজ করব, যেটা মোটামুটি পিরিয়ড হলো 1 ইয়ার। ঠিক আছে, নরমালি যদি আমরা বাজেট বলি, বাজেট আসলে দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হলো বটম আপ অ্যাপ্রোচ আর একটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ হলো টপ ম্যানেজমেন্ট বলে দিলে এই বছরে আমি 500 কোটি টাকা প্রফিট করব। সো এটার উপর বেস করে কি করা হয়, ইন্ডিভিজুয়াল টার্গেট সেট করা হয়। তো এটা হলো টপ ম্যানেজমেন্ট থেকে বটমে যাবে। আর একটা আছে বটম থেকে টপ, অর্থাৎ আপনার এই বছরের সেলস টার্গেটে কি হবে এটা ডিপেন্ড করে আমার যে সেলস ফোর্স আছে তাদের প্ল্যানিং উপর। তো তারা কি করে, বছরের শুরুতে তারা কি করবে, ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান দিবে যে আমি এই বছরে এই পার্টিকুলার মাসে আমি এতটুকু সেল করতে হবে, এই প্রোডাক্ট এতটুকু, ওই প্রোডাক্ট এতটুকু সেল করতে হবে। তো সব সেলস ফোর্স থেকে আপনি ইনফরমেশনটা নিয়ে আপনি কি করেন, অ্যাকুমুলেট করে একটা অর্গানাইজেশনের প্ল্যান ডেভেলপ করেন। সো এই যে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট থেকে আপার লেভেলের ইনফরমেশনটা ক্যাশ উঠে সেটাকে বলা হয় বটম আপ বাজেট। আমরা এটা বলেছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আমরা এই থিওরি অফ পার্টগুলো আসলে এই জায়গায় আমরা বলছি না, আপনারা একটু পরে নেবেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা এটা কভার করবো, কারণ এই চ্যাপ্টারটা আসলে বিশাল বড়। নরমালি বাজেটে কাজটা কার, বাজেট কেন তৈরি করে এটা একটু বলতে পারবেন? একটু সময় বলতে পারেন যে বাজেট আসলে, বাজেট কার রেসপন্সিবিলিটি? প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে হেড তার রেসপন্সিবিলিটি স্যার। প্রোডাকশনের যে হেড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট। না, বাজেট আসলে কারো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি না, বাজেট হলো কালেক্টিভ রেসপন্সিবিলিটি। সো প্রতি বছরের শুরুতে ম্যানেজমেন্ট কি করে, একটা কমিটি ফর্ম করে দেয়, এই কমিটিটাকে বলা হয় বাজেট কমিটি। তো তারা কি করে, তাদেরকে অ্যাসাইন করে দেয়, এটার উপর বেস করে তারা কি করে, বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে।
যেমন ধরেন বাজেট কমিটিতে সেলস রিলেটেড ডিপার্টমেন্ট থাকবে, মার্কেটিং থাকবে, এডমিন থাকবে, সাপ্লাই চেইন থাকবে, ফাইন্যান্স থাকবে, অপারেশন থাকবে, ফ্যাক্টরি থাকবে। তো সবাই মিলে কি করে একটা বাজেট কমিটি সেটআপ ফর্ম করবে। সেই কমিটি আবার কি করবে, ইন্ডিভিজুয়ালকে দায়িত্ব দিবে যে আপনার কাজ হলো সেলস মনিটর করা, আপনার কাজ হলো প্রোডাকশন মনিটর করা, আপনার কাজ হলো সাপ্লাই চেইন মনিটর করা। আর ফাইন্যান্সের কাজটা কি, ফাইন্যান্সের কাজ হলো এই টোটাল ইনফরমেশনটাকে ইন্টিগ্রেট করা। ফাইন্যান্সের আসলে এই জায়গায় ডিসিশন নেওয়ার কিছু নেই। ফাইন্যান্স কি করে টোটাল ইনফরমেশনটাকে কি করবে, ইন্টিগ্রেট করে অ্যাকচুয়াল রেজাল্টটা ম্যানেজমেন্ট কি করবে, প্রোভাইড করবে। বাট ধরেন সেলস ফোর্স থেকে আমার যদি ইনফরমেশন আসে যে গত বছর আমি সেলস করেছি 1000 কোটি টাকা, এই বছর আমি 900 কোটি টাকা সেল করব, তখন ফাইন্যান্স এই জায়গায় কাজ করবে যে না, গত বছর আমরা এই জায়গায় সেল করেছি, রাদার এই বছরে আমাদের ইকোনমিক আউটলুকে আমাদের সেলস আরো বাড়ার কথা, কমার কথা না। তো ফাইন্যান্স কি করবে, একটা রিয়েলিস্টিক বাজেট তৈরি করতে কি করবে, অর্গানাইজেশনকে সাপোর্ট দিবে। ঠিক আছে, আমরা যদি এখানে চলে যাই তাহলে নরমালি দেখেন স্ট্যান্ডিং কমিটি রেসপন্সিবল ফর ওভারঅল পলিসি ম্যাটার্স রিলেটেড টু দ্য বাজেট। তাহলে একটা কমিটি থাকবে, তারা ডিটারমাইন করবে যে বাজেটটা কিভাবে প্রিপেয়ার করবে, বাজেট প্রিপেয়ারের জন্য কার কার সাথে কিভাবে কোঅর্ডিনেট করবে। যদি কোনো ডিসপিউট হয়, ধরেন সেলস ম্যানেজার সেলস ডিরেক্টর বললো যে এই বছর আমার সেলস আগের বছর কম হবে, ফাইন্যান্স এগ্রি করলো না, তখন কি হবে, এদের মধ্যে একটা ডিসপিউট ক্রিয়েট হবে। এই কমিটি কি করবে, সেই ডিসপিউটটা কিভাবে রিজলভ করতে হয় সেটা নিয়েও কাজ করবে। এবং ফাইন্যান্সের দায়িত্বটা হলো ওভারঅল বাজেটটাকে তৈরি করার পর কি করে ম্যানেজমেন্ট থেকে এটাকে অ্যাপ্রুভাল নেওয়া। আমরা যদি বাজেটের কি কম্পোনেন্ট গুলো নিয়ে কাজ করি, নরমালি বাজেটে কি কম্পোনেন্ট হলো আমার তিনটে, একটা হলো ইনকাম স্টেটমেন্ট, একটা হলো ব্যালেন্স শিট, আর একটা হলো ক্যাশ বাজেট। তো বাজেটের তিনটা কম্পোনেন্ট থাকে, একটা ইনকাম স্টেটমেন্ট থাকে, একটা হলো ক্যাশ বাজেট থাকে, আর একটা হলো ব্যালেন্স শিট থাকে। নরমালি এই তিনটা জিনিসে আমরা কি করি, বাজেটটা প্রিপেয়ার করি। বাট এই তিনটা প্রিপেয়ার করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে আরো অনেকগুলো বাজেট তৈরি করতে হয়। আমরা চলে যাবো ডিরেক্টলি এখন মাস্টার বাজেটে, যে আমরা এই চ্যাপ্টারের মেইন অবজেক্টিভটা হলো আমরা একটা মাস্টার বাজেট তৈরি করবো ফর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো আমরা বিশ্বাস করি যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য একটা বাজেট তৈরি করতে পারে, তারা ইজিলি সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানির জন্য বাজেট তৈরি করতে পারবে। তো মাস্টার বাজেটটা কি আমরা সেটা দেখব। এটা আমাকে বলা হয় মাস্টার বাজেট। এই মাস্টার বাজেট তৈরি করতে হলে আমাকে প্রথমে সেলস বাজেট তৈরি করতে হবে। কি বাজেট তৈরি করতে হবে? সেলস বাজেট। সেলস বাজেট আমরা আসলে কিভাবে তৈরি করব? তো আমাকে কি করতে হবে, আমার ডিফারেন্ট যে রিজন আছে, ডিফারেন্ট রিজন যে জায়গায় আমি অপারেট করি, সেই রিজনের সব জায়গা থেকে আমাকে কি করতে হবে, আমার যে সেলসের ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো কালেক্ট করতে হবে। তারপর আমার কি করতে হবে, প্রাইমারি যে সেলিং প্রাইস আছে সেটা দ্বারা আমরা যদি ডিমান্ডকে মাল্টিপ্লাই করি তাহলে আমার সেলস রেভিনিউটা বেড়ে যাবে। তাহলে সেলস বাজেটের মেইন অবজেক্টিভটা হলো বের করা যে আমার সেলস রেভিনিউ কত, পার্টিকুলার মান্থে কত এবং পরে ইয়ার কত। এই সেলস বাজেটের উপর বেস করে আমার প্রোডাকশন বাজেট তৈরি হবে। কারণ আমার সেলস বলে দিলে আমাকে এই মাসে আমাকে 10 ইউনিট তৈরি করতে হবে, কারণ আমি প্রোডাকশন কত ইউনিট করবো, আমি কি 10 ইউনিট করবো না 9 ইউনিট করবো না 11 ইউনিট করবো, সেটা ডিপেন্ড করবে ম্যানেজমেন্টের ডিসিশনের। এখন ধরেন নরমালি যদি সেলস আমাদের 10 ইউনিট হয়, আমরা প্ল্যান করি 10 ইউনিট, তাহলে ম্যানেজমেন্ট কি করবে, সবসময় 10% বা 20% বেশি কি করবে, প্রোডাকশন করবে। কেন প্রোডাকশন করবে? কারণ কোনো কারণে যদি আমার ডিমান্ডের চেঞ্জ হয়, তাহলে আমরা যাতে সেই ডিমান্ডটা কি করতে পারি, স্যাটিসফাই করতে পারি। এর জন্য সেলস প্রোডাকশন সবসময় কি করবে, সেলস বাজেটের চেয়ে বেশি হবে। কারণ প্রোডাকশন করতে গেলে আমার কি কি লাগবে, আমার মেটেরিয়াল লাগবে, লেবার লাগবে এবং অপারেট লাগবে। এই তিনটা আগে আমরা বলি। প্রোডাকশন বাজেটের সময় আমাকে প্ল্যান করতে হবে আমার ইনভেন্টরি বাজেট কত হবে। অর্থাৎ আমি যদি এরকম বাজেট করি, আমার 10 ইউনিট সেলস, সেটার জন্য আমি 10 ইউনিট প্রোডাকশন করি, তাহলে মাস শেষে আমার এমন কোনো ইনভেন্টরি থাকবে না যেটার কারণে আমার কাস্টমার ডিমান্ড আমরা ফুলফিল করতে পারি। কাস্টমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, তার ডিমান্ড যদি ফুলফিল না করতে পারি, তাহলে ওই কাস্টমারটা কি হবে, আমি লস করবো। কাস্টমার লসের কস্ট অনেক বেশি, যার কারণে কি করা হয়, আমাকে এন্ডিং ইনভেন্টরি বাজেটটা মেইনটেইন করতে হবে। এখন তাহলে সেলস ধরেন 10টা করলাম, আমি বললাম এন্ডিং ইনভেন্টরি মেইনটেইন করব 20%, তাহলে আমার প্রোডাকশন করব আমি 12টা। এই প্রোডাকশন করতে গিয়ে আমার মেটেরিয়াল লাগবে, লেবার লাগবে আর ওভারহেড লাগবে। তাহলে আমার মেটেরিয়ালকে নিয়ে আমার মেটেরিয়াল বাজেট করতে হবে। ধর প্রতিটা ইউনিট প্রোডাকশন করতে আমার 5 পাউন্ড মেটেরিয়াল লাগে,
তাহলে 12 ইউনিট পড়াশোনা করতে আমার মেটেরিয়াল লাগবে কত 60 পাউন্ড। এখন আমি যদি 60 পাউন্ডে পারচেস করি, কোনো কারণে ধরেন মেটেরিয়াল কোয়ালিটি খারাপ করলো, মেটেরিয়াল কোথাও লস্ট হলো, তাহলে কি আমি 12 ইউনিট পড়াশোনা করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, মেটেরিয়াল বাজেটের সময় আমার এন্ডিং মেটেরিয়াল কতটুকু রাখতে হবে সেটা আমাকে প্ল্যান করতে হবে। ডিরেক্ট লেবারের বাজেট আমরা পড়াশোনার উপর বেস করে করবো, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেটটা আমরা পড়াশোনার উপর বেস করে করবো। এই সবগুলো মিলে আমরা কি করবো, আমার সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট আমার করতে হবে, যে আমি যে ইউনিটগুলো সেল করবো বা আমার যে অপারেশনটা চালাবো তার জন্য যে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট লাগবে, এগুলো নিয়ে আমার সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট করবো। আর সবগুলো মিলে ক্যাশ কিছু আসবে, ক্যাশ কিছু যাবে, এগুলো নিয়ে আমি একটা ক্যাশ বাজেট করবো। কারণ আমি যদি রেভিনিউ আমি সেলস করি, সেলস থেকে আমার ক্যাশ রেভিনিউ আসতে পারে অথবা আমার রিসিভেবল আসতে পারে। আমার যদি রিসিভেবল আসে তাহলে আমার রিসিভেবল একটা ম্যানেজ করতে হবে। আবার আমি যে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে বা সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে, তাদের জন্য বা ইনভেন্টরি পারচেজ করছি, তাদের জন্য আমাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। তো আমার ক্যাশ বাজেটে কি করতে হবে, রেভিনিউ আমার জেনারেট করতে হবে, আবার রিলেটেড পার্টিকে আমার পেমেন্ট করতে হবে। তো কোনো কারণে যদি কোনো মাসে আমার কোনো শর্টেজ হয়, তাহলে আমার ব্যাংক থেকে কি করতে হবে, সেটা বড় করতে হবে, আর কোনো সারপ্লাস থেকে আমি কি করবো, সেভিংস করবো। তো এই পর্যন্ত হলো ক্যাশ বাজেট। এই সবগুলোর উপর বেস করে আমি কি করবো, একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করবো, আর একটা হলো বাজেটের ব্যালেন্স শিট তৈরি করবো। এই মূল জিনিসটাকে আমার বলা হয় মাস্টার বাজেট। তাহলে মাস্টার বাজেট শুরু হয় আমার হলো সেলস বাজেট থেকে। সেলস বাজেটের উপর বেস করে আমরা করি প্রোডাকশন বাজেট। প্রোডাকশন বাজেটের সাথে সাথে আমরা ইনভেন্টরি বাজেটটা করি। প্রোডাকশনের উপর ডিপেন্ড হলো তিনটা, ম্যাটেরিয়াল, লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড। এই তিনটা বাজেট করবো, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট করবো, সবগুলো মিলে আমি একটা ক্যাশ বাজেট করবো। তারপর আমি ইনকাম স্টেটমেন্ট করবো আর বাজেটের ব্যালেন্স শিট করবো। মোটামুটি এগুলো তৈরি করতে পারলে আমার কি হবে, মাস্টার বাজেটটা তৈরি হয়ে যাবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সবাই একবার চুপচাপ, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, না প্রশ্ন নাই স্যার। তাহলে আমরা তাহলে কি ডিসকাস করলাম এতক্ষণ পর্যন্ত? তো আমাদেরকে যদি বলেন মাস্টার বাজেট বলতে আমরা কি বুঝি, তাহলে সবগুলো বাজেটে মিলে হয়ে আমাদের একটা মাস্টার বাজেট তৈরি করা হয়। তো মাস্টার বাজেটের প্রথম বাজেটটা কি, সেলস বাজেট। কারণ সেলস যদি না থাকে তাহলে আমরা অন্য কোনো ধরনের বাজেটই করতে পারবো না। তো প্রথমটাই আমার কি বাজেট, সেলস বাজেট। সেলস এর উপর বেস করে আমরা কি বাজেট করব, প্রোডাকশন বাজেট বা হচ্ছে প্রোডাকশন বাজেট। যখন প্রোডাকশন বাজেট হবে সাথে সাথে আমাকে এন্ডিং ইনভেন্টরি বাজেট কি হবে সেটাও মেইনটেইন করতে হবে। এবার প্রোডাকশনের উপর বেস করে কি বাজেট হবে, ডাইরেক্ট মেটেরিয়াল বাজেট অথবা হচ্ছে ডাইরেক্ট লেবার বাজেট, আর হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট, তারপর ফিক্সড ওভারহেড বাজেট। তারপর এটার উপর বেস করে আমাকে আরেকটা বাজেট করতে হবে, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাজেট। জি স্যার। তো এই জিনিসগুলো হলে এগুলোর উপর বেস করে আমাকে আবার ক্যাশ বাজেট করতে হবে। ক্যাশ বাজেট যখন তৈরি হয়ে যাবে, ইনকাম বাজেট, ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে ব্যালেন্স শিট। বাজেটের ইনকাম স্টেটমেন্ট আর বাজেটের ব্যালেন্স শিট আমাকে করতে হবে। তার মানে মোটামুটি আমরা বুঝে গেলাম যে মাস্টার বাজেটে আমাদের কি কি ধরনের বাজেট তৈরি করতে হয়, তাই না? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এবার দেখেন, সেলস বাজেট যখন আমরা করি, সেলস যখন করি তাহলে আমরা ক্যাশও করতে পারি বা রিসিভেবল করতে পারি, বাকিতে করতে পারি, তাই না? যখন বাকিতে করব তখন আমার কি হয়, রিসিভেবল তৈরি হয় না। এখন আমি কখন কিভাবে বুঝবো যে আমার কখন এই যাদের রিসিভেবল আছে সেটা কখন পাবো? তাহলে এই সেলস বাজেটের উপর বেস করে আমাকে কি করতে হয়, একটা রিসিভেবল বাজেট করতে হয়, ক্যাশ কালেকশন বাজেট। কি বাজেট তৈরি করতে হয়, ক্যাশ কালেকশন বাজেট তৈরি করতে হয়। আবার আমার যে ইনভেন্টরি পারচেজ করতেছি বা মেটেরিয়াল পারচেজ করতেছি, মানে মেটেরিয়াল পারচেজ করতেছি, লেবার নিচ্ছি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে বা সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট হচ্ছে, এটার উপর বেস করে আমাকে ক্যাশ পেয়েবল একটা বাজেট করতে হয়, ক্যাশ পেমেন্ট বাজেট। স্যার ডিসবার্সমেন্ট, হ্যাঁ ডিসবার্সমেন্ট বাজেট একই কথা, ঠিক আছে? তো এই বাজেটগুলো আমরা করি। তো একটা হলো আমার ক্যাশ কালেকশন বাজেট, আর একটা হলো ক্যাশ পেমেন্ট অথবা ডিসবার্সমেন্ট যেটা বলে সেই বাজেটটা আমরা করি। ক্লিয়ার এই পর্যন্ত সবার? এবার আমরা যে কাজটা করব, আমরা সেলস বাজেট করব একটা, ইনক্লুডিং শিডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। ক্যাশ কালেকশনটা কম হবে, কারণ আমি যে সেলসটা করছি এটার জন্য আমার দুই ধরনের মেথোডোলজি থাকবে। একটা হলো আমি ক্যাশে সেল করব, আর একটা হলো বাকিতে সেল করব। তো যখন আমি বাকিতে সেল করব তখন আমাকে কি করতে হবে, আমার ডিফারেন্ট টেনর থাকবে যে আমি কোনটা থেকে কখন ক্যাশ পাবো। কারণ আমার আসলে ক্যাশ হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফর অ্যান অর্গানাইজেশন। আপনার অর্গানাইজেশন যদি ক্যাশ না থাকে তাহলে আপনি অর্গানাইজেশন রান করতে পারবেন না। তো প্রথমেই কাজটা হলো মাস্টার বাজেটে আমি একটা সেলস বাজেট তৈরি করব।
সেলস বাজেটের পরে আমি কি করব, একটা শিডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট তৈরি করব। সো আমি যদি সেল বাজেট তৈরি করি তখন আমরা দেখেন এই জায়গায় একটা কোম্পানি আছে, আমার এখান থেকে যে এক্সাম্পলটা শুরু হবে পুরো চ্যাপ্টারটাই মানে প্রফিট প্ল্যানিং বা বাজেটিং চ্যাপ্টারটা এটার উপর বেস করে চলতে থাকবে। রয়্যাল কোম্পানি ইজ প্রিপেয়ারিং বাজেট ফর দ্য কোয়ার্টার এন্ড জুন 30। ঠিক আছে, তাহলে আমার রয়্যাল কোম্পানি কি করবে, একটা বাজেট তৈরি করবে কোন কোয়ার্টারের জন্য, জুন কোয়ার্টারের জন্য। ঠিক আছে, তো এপ্রিল মাসে তার 20,000 ইউনিট সেল ছিল, মে মাসে 50,000 সেল হলো, জুন মাসে 30,000, জুলাই মাসে 25,000 আর অগস্ট মাসে হলো 15,000। সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে, এর থেকে আমার সেলস রেভিনিউ কত হবে সেটাকে আমরা বাজারের সেলস করতে হবে বের করতে পারবো। আমরা যদি চলে যাই এর থেকে, আমার এক্সেলে যদি যাই, আমরা কি করবো, বাজেটটা করবো, তাই না? আমি একটু বাজেটটা এখান থেকে শুরু করি। কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে করবেন, ঠিক আছে? তো প্রথমে আমরা কি বাজেট করবো, সেলস বাজেট। সেলস বাজেট। সেলস বাজেট আমরা কোন কোয়ার্টারের জন্য করব, আমরা জুন কোয়ার্টার হলো জুন কোয়ার্টারের জন্য। জুন কোয়ার্টারে কি কি মাস থাকে, জুন কোয়ার্টারের জন্য আমি কি করবো, সেলস বাজেটটা করবো। জুন কোয়ার্টারে কি কি মাস থাকবে, স্যার এপ্রিল মে জুন। এখানে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সবগুলো আমাকে নিয়ে কাজ করতে হবে। জুন, জুলাই আর হলো অগস্ট, এই কয়েকটা মাসে ইনফরমেশন দেওয়া আছে, তাই না? আর কোনো কোশ্চেন আছে এই জায়গায়? তাহলে আমি কি বাজেটটা করছি, আমি সেলস বাজেটটা করছি। ঠিক আছে, তো সেলস বাজেটটা আমি যদি করি তাহলে আমি একটু কাজটা করি। তাহলে আমার টোটাল বাজেটের সেলস ইউনিট কত দেওয়া আছে, আমার এপ্রিল মাসে সেলস কত দেওয়া আছে, 20,000। মে মাসে কত দেওয়া আছে, 50,000। জুন মাসে কত দেওয়া আছে, 30,000। জুলাই মাসে কত দেওয়া আছে, 25,000। 25,000। 15,000 অগস্টে। 15,000। তাহলে আমার টোটাল কত দেওয়া আছে, তাহলে দেখেন আমার এই জুন এবং জুন পর্যন্ত এটাকে কি বলা হয়, জুন কোয়ার্টার বলা হয় না? টোটাল কোয়ার্টার তো জুন পর্যন্ত, তাই না? তো এটাকে আমি টোটাল কোয়ার্টার লিখে বলি, কোয়ার্টার। তাহলে এই টোটাল কোয়ার্টারে আমার সেলস কত হচ্ছে, 1 লাখ। আর কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? সেলস প্রাইস পার ইউনিট কত দেওয়া আছে, 10 টাকা। 10। তাহলে বাজেটের সেলস রেভিনিউ কত আমার, 2 লাখ। 2 লাখ, 50 লাখ, 3 লাখ। তাহলে তো কোনো সমস্যা নাই না? আর কোনো সমস্যা আছে এ পর্যন্ত? না স্যার। তাহলে আমার বাজেটের সেলস রেভিনিউ কি হলো, বের হয়ে গেল। এই যে বাজেটটা করলাম এটাকে বলা হয় সেলস বাজেট। কি বাজেট বলা হয়, সেলস বাজেট। সেলস বাজেট। আপনারা করতে পারবেন জি স্যার। নাকি না পারবেন না? জি স্যার। তারপর আমরা আসি, তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে দেখেন এই জায়গায় কি করলো, সেলস বাজেটটা তৈরি করলো কোয়ার্টারে। তো এপ্রিল মে জুন কোয়ার্টার নিল। আমরা সবসময় পরীক্ষা হলে যে কাজটা করবো, যতগুলা মাসে ইনফরমেশন দেওয়া আছে সবগুলো মাসে ইনফরমেশন নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে,
কারণ এই জিনিসগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আমার কোয়ার্টার বলছে, আমি কিন্তু কোয়ার্টার এই জায়গায় বের করেছি, কিন্তু কোয়ার্টার পরে বাকি যে 2 মাস, সেই 2 মাসও আমি কি করছি এই জায়গায় বের করেছি কিন্তু, কারণ এই জিনিসটা আমার কি করবে, আমার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে একটু পরে আপনারা দেখতে পাবেন। তারপর আসি, এবার হলে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট করতে হবে। সো আমি কি করব, এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট। ক্যাশ কালেকশন বাজেটে কি বলছে দেখেন, অল সেলস আর অন অ্যাকাউন্ট। সেলস গুলো আমি কি করেছি, বাকিতে করেছি। কালেকশন প্যাটার্ন কি, 70%, 25% আর 5%। 70% collected in the month of sale, 25% collected in the month of following sale, মানে পরের মাসে, আর 5% আমার আনকালেক্টেবল থাকে। তাহলে মার্চ 31 অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স কত আছে, 30,000। তাহলে আমি এই জায়গায় একটু মার্চের ইনফরমেশন দিই, আমি এই জায়গায় মার্চের ইনফরমেশনটা, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স অন মার্চ 31 কত আছে, 30,000। তার কোন কনফিউশন আছে, তার কোন কনফিউশন, তার কোন কনফিউশন থাকলে বলতে পারেন। এবার হলো ক্যাশ কালেকশন। এপ্রিল সেলস 1,40,000। এপ্রিল সেলসে যদি আমরা ক্যাশ কালেকশন করতে যাই তাহলে কি হবে আমার, 2 লাখের 70%। প্রথমে আমি 70% কালেকশন করব, আমি জাস্ট একটু আপনাদের উপর বলেছি। এরপরে মাসে কত করব, 25%, 25%। তাই না? তাই তো, আর 5% কি থাকবে, আনকালেক্টেবল বসে থাকবে। তাহলে এপ্রিল মাসে যত সেল করব তার 70% আমি কি করব, এপ্রিল মাসে কালেকশন করব। ক্লিয়ার? জি স্যার। আর বাকি 25% কোন মাসে কালেকশন করব, এরপরে মাসে। তো আমি এটাকে 25% লিখতে পারি। আর কোনো কনফিউশন আছে বল, থাকতে পারে। স্যার অ্যাকাউন্ট রিসিভেবল মার্চের ওটা কি স্যার ইনফরমেশন দেয়া আছে? জি, উপরে দেখেন কি লিখছি এটা, স্যার অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স অন মার্চ 31, মানে আমি বলছি এটা কি যে ইনফরমেশন দেয়া আছে? এই যে মার্চ 31 অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স 30,000 উইল বি কালেক্টেড ইন ফুল। তার মানে মার্চ মাসের যে রিসিভেবল ব্যালেন্সটা আছে সেটা আমাকে কি করতে হবে, নরমালি আমার কালেকশন প্যাটার্নটা কি, এপ্রিল মাসের যেটা সেটা এপ্রিল মাসের 70% কালেকশন করি, আর বাকি 20% আমি কোন মাসে কালেকশন করব, এর পরের মাসে। তাহলে মার্চে যেটা সেল করেছিলাম তার 70% মার্চে কালেকশন করে ফেলছি, বাকি যে 25% আছে 30,000 টাকা, সেটা আমি কোন মাসে কালেকশন করব, এপ্রিল মাসে কালেকশন করব। তাহলে আমার যে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স মার্চ 31 আছে, এটা কোন মাসে কালেকশন করব, দেখেন এপ্রিল মাসে জায়গায় আসছে, কালেকশন করব কোন মাসে, স্যার এটা এপ্রিলে করব, এপ্রিল মাসে এপ্রিলে। কালেকশন করব। এবার যে এপ্রিলের সেলস আছে তার 70% আমি কোন মাসে কালেকশন করব, যে মাসে সেল হয়েছে সেই এপ্রিলেই করব। আর বাকি 25% কোন মাসে কালেকশন করব, পরের মাসে স্যার, মেতে। এবার মে সেলসে যাই, মে সেলসে যেটা করছি, তাহলে মে মাসে কত কালেকশন করব, 35,000। 70%। আর বাকি 25% কোন মাসে করব, এর পরের মাসে, পরের মাসে স্যার, জুনে। জুনে। এবার আমরা জুনের সেলসে যাই, জুনে যে আমরা সেল করেছি তার 70% হলো জুনে কালেকশন করব, আর বাকি 20% কোন মাসে কালেকশন করব, পরের মাসে। জুলাইতে 25%। ঠিক আছে? তার কোনো কনফিউশন আছে? থাকলে বলেন। এ পর্যন্ত তার কোনো কনফিউশন আছে? স্যার জুন সেলসটা আরেকবার বুঝিয়ে দিলে বেটার হবে। জুনের যে সেলসটা তার 70% আমি জুনে কালেকশন করব, আর বাকি 25% কালেকশন করব কোন মাসে, জুলাই মাসে। তো বাকি 25% আমি জুলাই মাসে কালেকশন করব, এটা জুলাই মাসে দিতে আসছে। কোনো কোশ্চেন, কোনো কোশ্চেন? না স্যার। ওকে, এবার টোটাল কালেকশন। আমরা এবার টোটাল কালেকশনটা বের করব।
তাহলে এপ্রিল মাসে আমার কালেকশন কত হবে? এপ্রিল মাসে কালেক্ট হবে মার্চে রিসিভেবল ছিল প্লাস এপ্রিলের সেলস, তাই না? 1,70,000। তাহলে আমার বাকি মাসগুলো কালেকশন আমরা বের করতে পারছি। স্যার তাহলে মে মাসে আমার কালেকশন হবে 4 লাখ, আর জুন মাসে কালেকশন হবে 3,35,000। এবার আমরা এই প্রাইসগুলোতে আমার কি করতে হবে? সাম করতে হবে। তাহলে প্রথমে আমার কি অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স যেটা সামটা করি আমি, মানে প্রতিটা আইটেমে সাম করতে হবে। 30,000। তার কোনো কোশ্চেন আছে? না স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তাহলে আমার 90,000। কালেকশন হবে কত? 9,05,000। আর কোনো কোশ্চেন আছে? এই যে স্যার একটা প্রশ্ন। জি স্যার এটা ঠিক আছে স্যার, আপনি যে এই যে হলুদ যে স্ট্রেট লাইনটা স্যার যেটা আমরা করলাম, সেটা যদি না করি স্যার এটা ভুল হবে? যদি আমরা টোটাল কালেকশনটাই করলাম। আপনি টোটাল কোয়ার্টারে কালেকশন কত যদি বলেন? স্যার 9,05,000 যে টাকাটা স্যার, জি ওই টাকাটা তো আমরা করছি যে টোটাল কালেকশন নিচে দিয়ে, বাট পাশে দিয়ে যেটা করতে হচ্ছে 30,000 করে, আবার 1,90,000 বা 4,75,000, এটা কি স্যার করতে হবে? ইজ ইট ম্যান্ডেটরি? করে দিলেন না, ম্যান্ডেটরি না, বাট ফর্মুলাটা এরকম যে আসলে করবেন, ঠিক আছে? ও ওকে ওকে স্যার। কারণ কি আপনার ম্যাচ করানোর একটা ব্যাপার আছে। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। ওকে, এই যে 75,000, এই 75,000 টাকাটা কি থাকে? আমার জুন কোয়ার্টারে আমরা হলো বাজেট করতেছি। তো এই যে 75,000 টাকা, এটা হলো জুলাইতে আমার কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল কালেকশন হবে। জুন মাসের 30 তারিখে আমার কি করতে হবে? এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে শো করতে হবে, ঠিক আছে? তাহলে এই অ্যামাউন্ট হলো আমার জুন 30-এ অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে থাকবে, তাই না? তার কোনো কোশ্চেন আছে এই জায়গায়? না স্যার। ওকে, তাহলে আমি দুটো জিনিস করলাম, একটা সেলস বাজেট করলাম, একটা এক্সপেক্টেড কালেকশন বাজেট করলাম, ঠিক আছে? জি স্যার। সো এই জিনিসটাই, এই জায়গায় আমরা যদি আরেকটু দেখি, আমার মার্চের 31 তারিখে আমার যে ব্যালেন্সটা আছে অ্যাকাউন্ট রিসিভেবল, সেটা আমি কালেকশন করব এপ্রিলে। তারপর আমি এপ্রিলের সেলসটার 70% কালেকশন করব এপ্রিলে, আর 25% কালেকশন করব মেতে। এবার মেয়ের সেলের 70% কালেকশন করব আমি মেতে, বাকি 25% কালেকশন করব জুনে। সো এই জিনিসটা দেখেছেন। তারপর জুনের সেলসের 70% কালেকশন করব জুনে, বাকিটা এই জায়গায় শো করে নাই, বাট আমরা যখন করবো তখন আমরা ওইভাবে শো করে যাবো, কারণ এই জিনিসটা আমাদের ব্যালেন্স শিট করার সময় অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে কি আসবে আমাকে দেখাইতে হবে। এবার আসি আমরা প্রোডাকশন বাজেট। নর্মালি সেলস বাজেটের উপর বেস করে আমার কি করতে হয়? প্রোডাকশন বাজেট তৈরি করতে হয়। তো প্রোডাকশন বাজেট তৈরি করার আগে আমার সবসময় মনে রাখতে হবে ম্যানেজমেন্ট কি করবে, এন্ডিং ইনভেন্টরি কতটুকু রাখবে সেই ডিসিশনটা দিতে হবে। Management of a royal company wants to ending inventory to be equal to 20% of the following month budgeted sales. কি বলছে following month বলতে কি বুঝি আমরা একটু বলুন তো? পরের মাস। পরের মাস। তার মানে ম্যানেজমেন্ট at royal company wants ending inventory to be equal 20% of the following months budget sales. তার মানে আমি এপ্রিলে যে সেলসটা করব, এপ্রিলে আমার ভলিউম কত আছে? 20,000। মেতে ভলিউম কত আছে? 50,000। তাহলে এপ্রিলে যখন আমি প্রোডাকশন করব, তখন আমাকে কি করতে হবে? এই মেয়ের 20%, মেয়ের 20% কত? 10,000। এই 10,000 ইউনিট আমাকে কি করতে হবে? এপ্রিলের ইনভেন্টরি হিসেবে মেনটেন করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আবার মেতে যখন আসবো, জুনের 20% আমাকে কি করতে হবে? এন্ডিং ইনভেন্টরি হিসেবে মেনটেন করতে হবে। আমরা অঙ্কটাতে যাই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে প্রোডাকশন বাজেটে। তাহলে 20% এন্ডিং ইনভেন্টরি হিসেবে মেনটেন করবো কি হচ্ছে? পরের মাসের সেলস এর উপর। মার্চের 31-এ আমার কত আছে? 4,000 ইউনিটস হাতে আছে। তাহলে আমরা শুরু করি, কি বাজেট করব? ইনভেন্টরি বাজেট। প্রোডাকশন বাজেট, আমার বিগিনিং ইনভেন্টরি। মার্চ 31 কত ছিল? 4,000। তাহলে এটা কোন মাসে যাবে? এপ্রিলে যাবে। এটা স্যার জুনে যাবে। এপ্রিলে যাবে, ঠিক আছে? হ্যাঁ সরি, এপ্রিলে যাবে। এবার আমরা সে প্রোডাকশন কতটুকু করবো, তাই না? আমার কথাটা আগে বুঝেন, আমার এই জিনিসটা আগে আমি একটু শেষ করে নিই।
আমার এই জায়গার ইনভেন্টরিটা হবে ডিফারেন্ট। এটা হলো আমার বাজেটের সেলস ইউনিট কত, বিগিনিং আমার এটা আছে 4000। এবার আমাকে বলছে যে আমার এন্ডিং ইনভেন্টরি কত হবে সেটা আমাকে এই জায়গায় বলে দিয়েছে। নরমালি আমরা যখন কস্ট অফ গুডস বের করি বা কোন কিছু এন্ডিং ইনভেন্টরি বের করি, এন্ডিং ইনভেন্টরি বের করি আমরা কিভাবে, আমার বিগিনিং ইনভেন্টরি থাকে, তার সাথে আমরা কি করি, প্রোডাকশন করি, তাই না? প্রোডাকশন করলে আমার কি হবে, অ্যাভেলেবল ফর সেল অ্যাভেলেবল হবে। প্রোডাকশন। এটা থেকে আমরা কি করি, মাইনাস সেলসটা আমরা বাদ দেই, সেলস ইনভেন্টরিটা বাদ দিলে আমার কি থাকবে, এন্ডিং ইনভেন্টরি থাকবে না? এন্ডিং ইনভেন্টরি। এটা তো থাকে, তাই না? এই পর্যন্ত আর কোনো কনফিউশন আছে? আচ্ছা তাহলে দেখেন, আমরা যখন এন্ডিং ইনভেন্টরি বের করতে যাব তখন যে কাজটা করতে হবে আমাদেরকে, আমাদের বাজেটের সেলসের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা তো আমাকে আনতে হবে। কারণ আমার বাজেটের সেলস যদি আমরা না জানি তাহলে প্রোডাকশন কতগুলো করবো সেটা আমরা বলতে পারবো? তাহলে আমার বিগিনিং একটা ইনভেন্টরি আছে সেটা থাকুক, সাথে আমার কি হবে, বাজেটের সেলস ইউনিট কত সেটা আমাকে আনতে হবে। তাহলে প্রতি মাসে বাজেটের সেলস ইউনিট আমার কত হবে, কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? কারো কোনো কোশ্চেন আছে? এবার আমরা দেখি, দেখেন আমাদের যে বাজেটের সেলস আছে, কারণ এটা তো আমাকে কি করতে হবে, সেল করার জন্য বের করতে হবে। এটার উপর বেস করে আমাকে কি করতে হবে, এন্ডিং ইনভেন্টরি যোগ করতে হবে। কারণ এন্ডিং ইনভেন্টরি আমাকে কি করতে হবে, প্রোডাকশন করতে হবে। তাহলে আমাকে এন্ডিং ইনভেন্টরি কি করতে হবে, প্ল্যান করতে হবে। এন্ডিং ইনভেন্টরি সবসময় কত হবে, এর পরের মাসের যে সেলস আছে তার কত পার্সেন্ট, 20%। 20%। এটা সমান কত হবে, এটা হবে জুলাইয়ের সেলস। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? তাহলে আমার প্রোডাকশন নিডস কতটুকু, একটা যোগ এটা হবে আমার প্রোডাকশন নিডস, তাই না? এই পর্যন্ত আবার থাকুক, কারণ আমার ওগুলো নিয়ে আমার দরকার নেই। এই জিনিসটা আমার এখন না করলেও হবে, আমরা এই জিনিসটা একটু পরে কথা বলি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা এবার আমাদের স্যার যে মার্চের এন্ডিং ইনভেন্টরিটা, স্যার মার্চের এন্ডিং ইনভেন্টরিটা 10,000 হলো কিভাবে? মার্চে আমার কত ছিল বাজেটের, 4000। প্রোডাকশন রিপোর্ট, নরমালি আমরা যে কাজটা করি, আমার প্রথম কাজ হলো আমাকে সেলস সাপোর্টটা দিতে হবে। তো আমরা বললাম যে আমার অ্যামাউন্টগুলো বোঝা যাচ্ছে না, আমি একটু এটা নিচে আমার নিয়ে আসি। এপ্রিল মাসে আমার বাজেটের সেলস ইউনিট কত ছিল, 20,000। ম্যানেজমেন্টের প্ল্যান হলো আমাকে কি করতে হবে, পরের মাসে সেলসের উপর 20% আমাকে এন্ডিং ইনভেন্টরি রাখতে হবে। তার মানে টোটাল আমার প্রোডাকশন নিডস কত হবে, আমার সেলস যতটুকু হবে প্লাস আমার এন্ডিং ইনভেন্টরি যতটুকু রাখতে হবে। তো দুইটা আমি বের করলাম। ঠিক আছে? এই 10,000 কি হলো, আমার মে মাসে যে 50,000 ইউনিট সেল করবো তার 20% আমাকে এপ্রিল মাসে প্রোডাকশনে এন্ডিং ইনভেন্টরি রাখতে হবে। তাহলে আমার টোটাল প্রোডাকশন নিডস কত আসবে, আমার এপ্রিল মাসে নিডস ছিল 30,000। এখন আমার মার্চের 31 তারিখে আমার বিগিনিং ব্যালেন্স ছিল 4,000। সো 4,000 বাদ দিলে আমি যতটুকু দরকার সেটা হলে আমি কি করবো, প্রোডাকশন করবো। ঠিক আছে? তাহলে প্রথম মাসে আমি প্রোডাকশন করছি কত, 26,000। এবার আমি ম্যাথে যাই, ম্যাথে যখন যাবো আমার 50,000 হলো আমার সেলস, আমার 6,000 আসছে থেকে জুনের যে আমার 30,000 ইউনিট সেলস আছে তার 20% আমি ইনভেন্টরি হিসেবে রাখবো। তাহলে আমার টোটাল প্রোডাকশন নিডস কত, 56,000। এবার আমার বিগিনিং ইনভেন্টরিটা বাদ দিতে হবে। তাহলে এপ্রিলের যে এন্ডিং ইনভেন্টরি আমার মে মাসে এটা কি হবে, বিগিনিং ইনভেন্টরি। আর কোনো কনফিউশন আছে? সিমিলারলি আমরা এই কাজটা করে দিতে পারি। 6,000 কোনো সমস্যা আছে? এবার আমরা আসি কোয়ার্টারে। এই কোয়ার্টারে আমার এন্ডিং ইনভেন্টরি কত, 5,000। এটা হলো ইম্পর্টেন্ট।
দেখেন আমি এই জায়গায় যখন টোটাল করেছি, টোটালটা আমি কিভাবে করেছি, আমি পুরোটা যোগ করেছি। আমি কি করেছি, এই সবগুলো তিনটা যোগ করে আমার টোটাল বাজেটের সেলস ইউনিট 1 লাখ করেছি। যখন আমি এন্ডিং ইনভেন্টরি আসছি, তখন এপ্রিল মে জুন তিনটা মিলে একটা পিরিয়ড। তো ওই পিরিয়ডে আমার লাস্ট ইনভেন্টরি যেটা থাকবে সেটা হলো আমার এন্ডিং ইনভেন্টরি। আমার বিগিনিং ইনভেন্টরি কোনটা ছিল? চলো চল বিগিনিং ইনভেন্টরি হবে ওই কোয়ার্টারে ফার্স্ট ইনভেন্টরি। আমার এই কোয়ার্টারে আমার প্রোডাকশন রেকর্ড কত? 1,01,000। দেখেন এই জিনিসটাই আমার কি হলো, টোটাল আমরা যদি আসি 1,01,000 হলো প্রোডাকশন রিকোয়ারমেন্ট। স্যার ওই পয়েন্টটা মনে হচ্ছে ট্রিকি পয়েন্ট না স্যার, এন্ডিং ইনভেন্টরি আর বিগিনিং ইনভেন্টরির সাথে এই জায়গাটা হলো পরের খুবই ট্রিকি, কারণ এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। আপনি যখন এই 4,000টা একটু আরেকবার বলবেন স্যার, 4,000টা বুঝতে পারি নাই স্যার। আপনি যখন কোয়ার্টারগুলোর কথা বলবেন, কোয়ার্টারগুলোর কথা বলবেন, তো ওই কোয়ার্টারটাকে একটা পিরিয়ড হিসেবে কনসিডার করবেন, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? না স্যার। আমরা যে কথাটা বলছিলাম যে আমরা যখন কোনো কোয়ার্টারের ইনফরমেশন নেব, এপ্রিল মে জুন মান্থলি কনসিডার করব না, তখন এই তিনটা মান্থকে আমরা একটা পিরিয়ড হিসেবে কনসিডার করব, অনলি ওয়ান পিরিয়ড। তো এই তিনটাকে যদি আমরা একটা পিরিয়ড হিসেবে কনসিডার করি, তাহলে দেখেন এই পিরিয়ডে আমরা টোটাল সেলস কত? 1 লাখ। এই কোয়ার্টারের এপ্রিল থেকে জুন পর্যন্ত টোটাল আমার এন্ডিং ইনভেন্টরি কত? জুনে যেটা 5,000 থাকবে সেটাই আমার বিগিনিং কত হবে? আমার এপ্রিলের যেটা শুরুতে ছিল, কারণ এপ্রিল মে জুন তিনটা মিলে কি একটা কোয়ার্টার। আমাকে তো আলাদাভাবে এপ্রিল মে জুন চিন্তা করার সুযোগ নাই। আমার চিন্তা করতে হবে এই কোয়ার্টার, মানে এই কোয়ার্টারের বিগিনিং, তার মানে এপ্রিলে আমার বিগিনিং কত ছিল আর জুনে আমার ক্লোজিং কত ছিল, সেটা আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে আমার প্রোডাকশন রিকোয়ারমেন্ট কত সেটা বের হয়ে গেছে, ঠিক আছে? প্রোডাকশন রিকোয়ারমেন্ট আমি কি করলাম, আমি বের করে ফেললাম। সো আমরা এই পর্যন্ত তিনটা বাজেট করলাম, একটা হলো আমার সেলস বাজেট, দুই নম্বরটা হলো এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট, আর তিন নম্বরটা হলো প্রোডাকশন বাজেট। আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা আগামীকাল যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা কি করব, আমাদের মাস্টার বাজেটটা কমপ্লিট করব। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে স্যার আমরা কি এক্সেল শিটটা পাইতে পারি কোনোভাবে স্যার আপনার কাছ থেকে? এক্সেল শিটটা আমি আপনাদেরকে দিতে ইজিলি পারি, কিন্তু এক্সেল শিটটা দিয়ে কি আপনারা কিছু বুঝবেন? না স্যার, অনেক সময় অনেক লিংক গুলা দেখে যাচ্ছে আপনি তাড়াতাড়ি কাজ করছেন, তো ওই সময় আমরা দেখতে পাই না, পরবর্তীতে ক্লিক করলে লিংকটা বুঝতে পারতাম। একটু বলি, এটা হলো আপনাদের সমস্যা হবে। কি ধরনের সমস্যা হবে আমি একটু বলি। আপনারা যখন এক্সেলে করবেন আর পরীক্ষা হলে তো এক্সেল পাবেন না, আপনাদের করতে হবে কি ক্যালকুলেটরে, তাই না? জি স্যার। এটা বেসিক্যালি হিউজ প্রবলেম করবে। সো এক্সেল দিয়ে আপনারা কেউ কোনো কাজ করবেন না, ঠিক আছে? কেউ কাজ করবেন না, আমি আবার বলি এক্সেল দিয়ে কেউ কোনো সলিউশন করবেন না। আপনারা নরমালি খাতাতে ক্যালকুলেটর ইউজ করে যেভাবে সলিউশন করবেন সেটাই করেন। আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারি এক্সেল, আমার কোনো সমস্যা নেই, বাট আমি না স্যার, চাচ্ছি না আপনি যে আপনারা এইখানে তো ফাস্ট করতেছেন স্যার, এই কারণে একটু মানে মাঝে মাঝে প্রবলেম হয়ে যায় ধরাটা। কোশ্চেন করবেন না কেন? আপনার কোশ্চেন করলেই তো আমি স্লো হয়ে যাই, তাই না? জি স্যার। মানে আপনি যদি আমাকে বলেন যে আমি বুঝি নাই, তখন তো আমি এটা এক্সপ্লেইন করবো আপনার কাছে, তখনই তো আপনার কাছে এটা সহজ হয়ে যাবে। জি স্যার, এটা নন কমার্সদের জন্য আরো একটু বেশি সমস্যা আছে এক্সেল শিটে করলে। ভাই কোশ্চেন করতে হবে, আমার সহজ কথা, কোশ্চেন করতে হবে সবসময়। মানে আপনার সাথে গতি মিলানো যায় না স্যার অনেক সময়, বাস্তবতা এটা স্যার, তাই না? বিশেষ করে নন কমার্স যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা আরো ভালো করার কথা, কারণ আপনার এক্সেল আরো ভালো পারবেন। আমরা অনেক সময় পড়ার সময় পাই না স্যার, বাস্তবতা এটা। সবসময় মনে রাখবেন যে আসলে ব্যাকগ্রাউন্ড বলতে কোনো কিছু না, এটা হলো এক্সেল হলো একটা বেসিক রিকোয়ারমেন্ট, এটা প্রত্যেকেরই কিন্তু জানতে হবে। আপনি কমার্সে পড়েন আর সায়েন্সে পড়েন আর আর্টসে পড়েন, ইম্পর্টেন্ট না। ইটস হলো এমন একটা স্কিল যেটা ছাড়া আপনি আসলে কোনো কিছুই করতে পারবেন না। এক্সেল শিখে নেবেন সবাই। আর আমি আবারও বলছি, আপনাদের জায়গা কোথায় এক্সেল কোথায় শিখবো শেখার জন্য, কোথায় যেতে হবে এক্সেল শেখার জন্য? ভাই ভাষা ইউটিউবে দেখবেন ভাই, এক্সেলে আমার শেখার সময় আছে না। আমি আবারও বলি, এক্সেল যে কি জিনিস সেটা আপনারা এখন বুঝবেন না, যখন জব করবেন তখন বুঝতে পারবেন। যারা এক্সেলে এক্সপার্ট তারা একটা কাজ খুব অল্প সময় করতে পারে, যে জায়গায় আপনি এক্সপার্ট না হলে আপনার হয়তো একটা রিপোর্ট তৈরি করতে 3 দিন সময় লাগবে,
ওটা যিনি এক্সপার্ট তিনি 10 মিনিটের ভিতরে কাজটা কমপ্লিট করতে পারবেন। একমাত্র আপনি কি জানেন না জানেন এটা আসলে ম্যানেজমেন্ট দেখবে না। আমি আমাকে ফ্রাঙ্কলি আপনাদের এন্ট্রি লেভেলে বা মোটামুটি মিড লেভেলে আপনার এক্সেল কতটুকু সাপোর্ট দিতে পারছেন, রিপোর্ট কত তাড়াতাড়ি প্রিপেয়ার করতে পারছেন, ডাটাবেস কত সুন্দরভাবে ম্যানেজ করতে পারছেন, এটার উপর বেস করে আপনার পারফরমেন্সটা ইভ্যালুয়েট হবে। আপনি কতটুকু জানেন এই লেভেলে আসলে ইয়ে করার খুব সুযোগ কম, বুঝতে পারছেন? সো এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই দুইটা জিনিস খুব ভালোভাবে শিখে নেবেন। আবারও বলছি, এই দুইটা হলো বেসিক স্কিল। এই দুইটা না থাকলে আপনাদের কারোর জব হবে না, আর হইলেও থাকবে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। তো থ্যাংক ইউ সবাইকে। আমি আবারও বলছি, আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে বা আমি তাড়াতাড়ি গেলে না বুঝেন, তাহলে আমাকে কি করবেন, জাস্ট বলবেন যে এই জায়গায় প্রবলেম হচ্ছে, আমি আপনাদেরকে আবার এক্সপ্লেন করবো। তো থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হচ্ছে আগামীকাল। থ্যাংক ইউ স্যার।